নিজের কেবিনে স্তব্ধ হয়ে বসেছিল রাধিকা। মাথার ভেতর হাজারো চিন্তার কুণ্ডলী। অনির্বাণ এসে জ্বলন্ত চোখ আর সগর্ব স্বীকারোক্তি। আমি রাধিকাকে ভালোবাসি, তাকে অস্থির করে তুলেছে। বলে তো দিয়েছে সে অন্য কাউকে ভালোবাসে। এটা সবাই বিশ্বাস করলো, অনির্বাণ বিশ্বাস করেনি। এটা রাধিকা শতভাগ নিশ্চিত। অনির্বাণ কখনো এটা মানবে না যতক্ষণ তা নিজের চোখে দেখেছে। অনির্বাণ চতুর মানুষ, মেজর বলে কথা। এই মোহগ্রস্ত মানুষটাকে থামাতে হলে এখন একটা নিরেট মিথ্যের দেয়াল তোলা খুব দরকার, যাতে অনির্বাণ তার কথা সহজে বিশ্বাস করে। রাধিকার বর্তমানে প্রয়োজন একজন রেডিমেড বয়ফ্রেন্ড। ঠিক সেই মুহূর্তে কোনো অনুমতি না নিয়ে ধপাস করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো কিস। চেয়ার টেনে আয়েশ করে বসে একটা চওড়া হাসি দিয়ে বলল, গুড মর্নিং সিনিয়র। রাধিকা কোনো উত্তর দিল না। তার তীক্ষ্ণ নজর যখন কিসের উপর স্থির, রাধিকা হঠাৎ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা কিস, তুমি জীবনে কখনো প্রেম করেছো? কিসের হাত থেকে পানির বোতলটা প্রায় পরই যাচ্ছিল। রাধিকার মতো ক্যাকটাস প্রজাতির মানুষের মুখে প্রেম নামক মধুর কথা শুনে সে থমকে গেল। ভাবলো আজ নির্ঘাত সূর্য পশ্চিম দিকে উঠেছে। তারপর একটু ভাব নিয়ে বলল, কি যে বলেন সিনিয়র, সংখ্যাটা এত বেশি যে গুণে শেষ করা সম্ভব না। রাধিকা ভ্রু কুঁচকে বলল, ও তাহলে তোমার এই বিষয়ে বেশ ভালো অভিজ্ঞতা আছে। কি সেবার পানির বোতল খুলতে খুলতে বুক ফুলিয়ে বলল, বলতে পারেন। জানেন সিনিয়র বন্ধুরা তো আমাকে লাভগুরু বলে ডাকে। কারোর সাথে সেটিং করাতে হলে বলবেন, আমি এক তুড়িতে করিয়ে দেব। বলে সে আয়েশ করে পানির বোতলে বড় এক চুমুক দিল। রাধিকা এক মুহূর্তে সময় নষ্ট না করে সরাসরি কিসের চোখের দিকে তাকে নির্লিপ্ত গলায় বলল, তুমি আমার বয়ফ্রেন্ড হবে? পানির চুমুকটা গলা মাঝপথে আটকে গেল কিসের। শোনা মতো সেই বিষমকে মুখ ভর্তি পানি সজোরে ফিনকে দিয়ে বের করে দিল। সেই বাড়িধারা গিয়ে সরাসরি আসতে পড়ল রাধিকার ধবধবে সাদা অ্যাপ্রন আর মুখে। রাধিকার চোখ বন্ধ করে গাল বেয়ে পড়া পানি অস্বস্তিতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। কি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে দুই হাতের আঙ্গুল দিয়ে ক্রস চিহ্ন বানিয়ে পেঁচাতে লাগলো, যেন তার সামনে কোনো রক্তপিপাসু রেতনি এসে দাঁড়িয়েছে। কিস চোখ বুজে বিড়বিড় করে হনুমান চল্লিশে পড়তে শুরু করলো। জয় হনুমান, জ্ঞান গুরু সাগর। টেবিলে রাখা গ্লাসের পানি নিয়ে রাধিকার উপর ছিটাতে লাগলো সে। ওরে ভূত, ওরে পেতনি, খাস না আমার মাথা। তোর ঘাড়িতে মারবো আমি ছিঁড়ে যাওয়া ছাতা। সর্ষে পড়ার দরকার নাই, মারবো কপালে ঢিল। ভয়ে তোর হবে রে আজ পাতলা পায়খানা নীল। রাম রাম জপি আমি, আর জপি বিসমিল্লা। তুই কি আস্ত ভূত রে ভাই, নাকি শুধুই পাল্লা? রাধিকা এবার মেজাজ হারিয়ে চিৎকার করে উঠল, স্টপ ইট ইউ ইডিয়েট। কি আজে বাজে বকছ? এই পচা মাথা নিয়ে তুমি এসেছো ডাক্তার হতে? শান্ত হয়ে বসো বলছি। কিস এক চোখ খুলে ভয়ার্থ গলায় নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, না এটা তো আমার সিনিয়রই। এমন ধমক আমার সিনিয়র ছাড়া আর কেউ দিতে পারে না। তার মানে কোনো পেতনি নয়, আমার সিনিয়রের মাথাটায় সমস্যা হয়েছে। দেখতে তো একদম টাটকা সলিড পিস মনে হয়, কিন্তু ভেতরটা যে এমন শর্ট সার্কিট হয়ে গেছে। আরে মেয়েটা ভালো ছিল, একটু চেঁচা তো বেশি এই যা। এত কম বয়সে মাথাটা গেল, বিয়েও হয়নি এখনো। রাধিকা টিস্যু দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বিরক্তির সাথে বলল, আমার মাথা একদম ঠিক আছে। আমি যা বলেছি তা কেবল তোমাকে 1 মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে। কি সেভাবে বড় বড় চোখে তাকিয়ে রইল। না, একমাত্র তার সিনিয়রই তার মনের কথা শুনতে পারে। তার মানে তার সিনিয়র ঠিকই আছে। নাটক? সিনিয়র বয়ফ্রেন্ড সাধারণ নাটক করবেন আমার সাথে? এই অধম কিসের সাথে জানেন তো? আমার ফ্যান ফলোয়িং কিন্তু বিশাল। মেয়েরা তো এক কথায় দিবে না আমার জন্য। শেষে সত্যিকারের প্রেমে পড়ে গেলে সামলাতে পারবেন তো? রাধিকা দেখো কিস, তোমার সাহায্য আমার দরকার। আমাকে সাহায্য করার বদলে আমি তোমার সপ্তাহে একদিন ছুটি দিব। রাত 8টায় তোমার ডিউটি শেষ। আমার আন্ডারে তোমাকে কোনো ভাইবা বা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে না। আর বন্ধুদের সাথে আড্ডা বা ঘোরাঘুরি, তাতেও আমি কোনো বাধা দেব না। কিসের চোখ জোড়া এবার হিরোর মতো চকচক করে উঠলো। ছুটি আর এক্সাম থেকে মুক্তি সে মনে মনে ভাবলো, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। সে একটু গলা জেরে বলল, আপনি সিরিয়াস সিনিয়র? মানে 1 মাস বয়ফ্রেন্ড সাজার বিনিময়ে এত সব নেয়ামত? রাধিকা হ্যাঁ আমি সিরিয়াস, তবে একটা শর্ত আছে। এই চুক্তির কথা যেন এই দেয়াল না পেরোয়। একটা স্রেফ তোমার আর আমার মাঝে থাকবে। বাইরের কেউ জানলে তোমার সব সুবিধা বাতিল হবে। কিস, আপনার নয়কল বয়ফ্রেন্ডের দরকার কি দেখতে এত খারাপ? রাধিকা বাঁকা চোখে তাকালো কিসের দিকে। কিস হ্যাঁ হ্যাঁ, না মানি আপনি দেখতে তো অনেক সুন্দর, তার উপর এত সাকসেসফুল। আপনার নকল বয়ফ্রেন্ডের দরকার কি? আপনার জন্য এমনিই তো ছেলেরা পাগল। রাধিকা কিছু সময় চুপ রইল। রাধিকা আসলে আমার বাবা মা আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাইছি না। তারা একজন ছেলের সাথে আমার বিয়ে জোর করেও দিতে চায়, কিন্তু ছেলেটাকে আমার পছন্দ নয়। তাই আমি চাই আপাতত একজন নকল বয়ফ্রেন্ড দিয়ে ব্যাপারটাকে কিছু সময়ের জন্য আটকাতে। 1 মাস পর বাকিটা আমি সামলে নেব। তাই আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমার চোখে তুমি ছাড়া বিশ্বাসযোগ্য আর কেউ নেই। তাই তো তোমার কাছ থেকে আমি সাহায্য চাইছি। কি সেবার টেবিলে ঝুঁকে পড়ে হাসি মুখে বলল, ডিল ডান সিনিয়র।
আমি রাজি। আপনার জন্য আমি অস্কার যে অভিনয় করে দেব। স্বয়ং যমরাজও টের পাবে না যে আমি আপনার ডুপ্লিকেট বয়ফ্রেন্ড। আমি আজ থেকে প্র্যাকটিস শুরু করছি। তারপর এক হাত বুকের বাঁ পাশে রেখে ঝুঁকে পড়ে বলল, সো ওকে ইওর হাইনেস। থুরি সিনিয়র, আজ থেকে এই কিস শুধু আপনার প্রেমিক, যার একমাত্র কাজ হলো আগামী 1 মাস আপনাকে অনেক অনেক ভালোবাসা আর প্রচুর যত্ন দেওয়া। মাই লাভ। আপনার মানে তোমার কি খুব গরম লাগছে? এসিটা কি আরো বাড়িয়ে দেব? রাধিকা বিরক্তি মেশানো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এখন এসব কিছুই করা লাগবে না, আপাতত তুমি নিজের কাজে যাও। কিস একটু লজ্জা পাওয়ার ভান করে মাথা চুলকাল। ওকে সিনিয়র, আসলে একটু নিজের ক্যারেক্টারে বেশি ঢুকে গিয়েছিলাম তো, তাই আর কি। ঠিক তখনই দরজায় সশব্দে করানোর আওয়াজ হলো। রাধিকা বলল, কামে। ভিতরে ঢুকলেন ডক্টর দীপ্ত, হাতে কিছু ফাইল নিয়ে। তিনি এগিয়ে এসে বললেন, রাধিকা, ফাইনাল রিপোর্টগুলো চলে এসেছে, একবার দেখে নাও। রাধিকা ফাইলটা হাতে নিয়ে মাথা নাড়ালো, তারপর কিসের দিকে ফিরে বলল, কিস যাও বেবি, ওয়ার্ডে গিয়ে 45 নম্বর বেডে বাচ্চাটিকে দেখে এসো, তারপর আমাকে তার রিপোর্ট দিও। কিস বেশ চঞ্চনে মেজাজে উত্তর দিল, ওকে সিনিয়র। কেবিন থেকে বেরিয়ে আসার সময় কিসে মনে হচ্ছিল সে যেন মেঘের উপর দিয়ে হাঁটছে। সপ্তাহে 2 দিন ছুটি, সন্ধ্যায় ছুটি, বন্ধুদের সাথে আড্ডা, ভাবতেই তার মনটা খুশিতে ডগবগ করছে। করিডোর দিয়ে যাওয়ার সময় দেখা হয়ে গেল রিয়ার সাথে। রিয়া ডক্টর দীপ্তর আন্ডারে ইন্টার্নশিপ করছে। কিসের উজ্জ্বল মুখ দেখে রিয়া অবাক হয়ে বলল, আরে কিস যে, এত খুশি খুশি লাগছে কেন তোমায়? লটারি পেয়েছো নাকি? কিস দাঁত বের করে হাসলো। লটারি বলতে পারিস, একটা দারুণ খুশির খবর শুনলাম মাত্র, তাই নিজেকে সামলাতে পারছি না। রিয়া হেসে ফেলে বলল, তাই নাকি? তাহলে তোকে আরো একটা খুশির খবর দিয়ে তোর আনন্দটা ডবল করে দিই। কিস বুক ফুলিয়ে বলল, আজকের দিনটা মনে হয় আমার জন্য সত্যিই লাকি। আজকে সব ভালোই হচ্ছে। বল বল, তোর খবরটা শুনি। রিয়া মুসকে এসে বলল, তুই না প্রতিদিন বলতিস হাসপাতাল অথরিটির উচিত আমাদের ইন্টারনাল সপ্তাহে একদিন ছুটি দেওয়া। তোর প্রার্থনা ভগবান শুনেছে রে। আজ থেকে আমাদের প্রতি রবিবার ছুটি। তার সাথে এখন থেকে রাত 8টার পর আমাদের আর কোনো কাজ করা লাগবে না। রিয়ার কথাগুলো শোনার সাথে সাথে কিসের মুখে সেই বিস্মিত হাসি যেন কর্পূরের মতো উড়ে গেল। চোখের পলকে তার আকাশ আনন্দ মাটিতে আসতে পড়ল। সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, মানে এটা কি হাসপাতাল অথরিটির নতুন নিয়ম? রিয়া কাঁধ নাচিয়ে বলল, হ্যাঁ, আজ সকালে নোটিশে দেখলাম। কেন তুই জানতিস না? কিন্তু তোর কি হয়েছে কিস? মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? কিস তখন রিমোট ছাড়া রোবটের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া চলে যাওয়ার পর সে নিজের কপালে একটা চড় মেরে বিড়বিড় করে বলতে লাগলো, তার মানে হাসপাতাল যা ফ্রিতে দিচ্ছিল আমি সেটা সিনিয়রের বয়ফ্রেন্ড হওয়ার গ্যারান্টি দিয়ে কিনলাম। আমি আসলে একটা আস্ত ইডিয়েট। বিনা যুদ্ধে এই পেতনির জালে ফেসে গেলাম রে। নিজের বোকামির কথা ভেবে কিসের তখন ইচ্ছে করছিল করিডোরের দেয়ালে মাথা কুটে মরতে। মে মাসের প্রকৃতি যেন এক খামখেয়ালি জাদুকর। সারাদিন যে সূর্যটা আগুনে হলকা বিলে ধরণীকে দগ্ধ করছিল, সন্ধ্যা নামতে তার দর্প চূর্ণ করে আকাশে ভিড় জমিয়েছে কালবৈশাখীর মেঘ। ঘোর কৃষ্ণবর্ণ সেই মেঘের বুক চিরে মাঝে মাঝে ঝিলিক দিয়ে উঠছে রূপালী বিদ্যুৎ। শুরু হলো অঝোর ধারায় বসন, তার সাথে পাল্লা দিয়ে পচে বড় বড় শিলাখণ্ড। হাড় কাঁপানো সেই হিমশীতল বৃষ্টিতে চরাচর যখন নিস্তব্ধ, তখন কনকলতার বিলার প্রশস্ত ছাদে এক রুদ্রমূর্তি দেখা মিলল। অনির্বাণ হৃদ্য প্রকৃতির এই প্রলয়োল্লাসের মাঝে সে দাঁড়িয়ে আছে অকম্পিত এক ময়ূরের মতো। তার অনাবিত বলিষ্ঠ শরীর বেয়ে বৃষ্টির জলধারা ছুঁয়ে নামছে। তামাটে বন্যায় সেই পেশিবল শরীরের ভাঁজে ভাঁজে খেলা করছে কিছু গভীর ক্ষতচিহ্ন। বৃষ্টির স্পর্শে সেই তামাটে শরীরটা আজ যেন এক জীবন্ত ভাস্কর্যের মতো মহময় হয়ে উঠেছে। বজ্রপাতের তীব্র আলোয় যখন তার সুদর্শন মুখমণ্ডল উদ্ভাসিত হচ্ছে, তখন তার দু চোখে সেই ধূসর আভা যেন অন্ধকারকে হার মানাতে চায়। অনিবার্যের কোনো হিতের জ্ঞান নেই। তার হাতের মুঠি থেকে বৃষ্টির জলের সাথে লাল রক্ত মিশে মাটিতে গিয়ে পড়ছে, সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তার অবশ হৃদয় তখন পড়ে আসা বছর আগের এক অভিশপ্ত রাতে। সে ধীরে ধীরে হাতের মুঠোটা খুলল। বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে হাতের তালু থেকে চুইয়ে পড়া তাজা লৌহ। সেখানে পড়ে আছে কিছু ভাঙা লাল কাচের চুড়ি। এই সামান্য কাচের অলংকার যে কারো অধরে এমন মাসুম হাসি ফুটাতে পারে, তার রাধিকাকে দেখার আগে অনির্বাণের জানা ছিল না। চুড়িগুলো সে নিজেই রাধিকাকে জন্মদিনে দিয়েছিল। বিচ্ছেদের সেই বিচ্ছিরি মুহূর্তের পর অনির্বাণ গিয়েছিল রাধিকার জন্য বরাদ্দ ঘরটিতে, কিন্তু তার জন্য বরাদ্দ করা ঘরটি তখন ছিল জনশূন্য হাহাকার ভরা। ঘরের এক কোণে অবহেলায় পড়েছিল এই লাল চুড়িগুলো আর একটি বাঁশি গাছটা। সেই শুভ্র গাছের পাপড়িতে লেগেছিল জমাট বাঁধা রক্তের ছিটে। সেদিন থেকে আজ অব্দি অনির্বাণের হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে, তার কোনো ইলাজ মেলেনি। প্রতি রাতে যখনই সে চোখ বুজে, রাধিকা সেই সজল দুটি চোখ তাকে কুরে কুরে খায়।
অনিবার আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। বৃষ্টির হিমেল হাওয়ায় তার কণ্ঠস্বর এক গভীর প্রতিজ্ঞার মতো শোনালো। আমার শুধু তোমাকেই চাই রাধিকা। নিজের কলিজার এই নাছোড়বান্দা রক্তক্ষরণ থামাতে হলো। আমার তোমাকে বড্ড প্রয়োজন। তুমি অন্য কারো হওয়ার দাবি করলো, এই অনির্বাণ বৃদ্ধ তোমাকে হাঁটতে দেবে না। হাসপাতালের করিডোরগুলোয় এখন নীলছে আলো আর নিস্তব্ধতার রাজত্ব। রাধিকার কেবিনের ভিতর ঘড়ি সে একঘেয়ে টিকটিক শব্দটা যেন হাতুড়ির মতো বাজছে। রাধিকা জানালার কাছে দেয়ালের সামনে দাঁড়িয়ে, পাশে বৃষ্টি জলধারা অবদ্ধভাবে আসছে পড়ছে ঠিক তার মনের ভেতরে অস্থিরতার মতো। রাধিকা দুচোখে আজ এক গভীর বিষণ্ণতা। জীবনটা সত্যি এক অদ্ভুত ধাঁধা। কারো জীবন পূর্ণতার আতিশয্যে টইটম্বুর, অথচ তার জীবনটা যেন কোনো এক অসম্পূর্ণ গল্পের ছেঁড়া পাতা। চোখে জল শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, এখন সেখানে শুধু দীর্ঘশ্বাসের তপ্ত হাওয়া। হঠাৎ দরজায় খুব ভদ্রচিত ভঙ্গিতে ঠক ঠক শব্দ হলো। নিজেকে সামলে নিয়ে রাধিকা বলল, কামিন। ভেতরে ঢুকলো কিস। রাধিকা অবাক হল। যে ছেলেটা ঝড়ের বেগে কেবিনে ঢুকে পড়ে, সে আজ অনুমতি চাইছে। তবে তার প্রবেশটা আজ চঞ্চলতা ছিল না, বরং ছিল রীতিমতো শোকাতুর। গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে সে রাধিকার দিকে একবারও না থেকে ড্রয়ার থেকে নিজের ব্যাগ গোছাতে লাগলো। রাধিকা বুঝলো অভিমানের পারদ আজ বেশ উঁচুতে। সে কিছুটা এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার? তোমার তো 8টার পর চলে যাওয়ার কথা, এখনো কি করছো এখানে? কিস একদম চুপ। সে রাধিকাকে এমনভাবে অবজ্ঞা করলো যেন সামনে কোনো রক্ত মাংসের মানুষ নেই, বরং দেয়ালের একটা ক্যালেন্ডারে দাঁড়িয়ে আছে। রাধিকা আবার জিজ্ঞেস করলো, কি হলো? মুখটা এভাবে হাঁড়ি করে আছো কেন? কিস এবার ব্যাগের চেইনটা সজোরে টেনে সশব্দে মুখ খুললো। আপনি আমার সাথে চরম চিটিং করেছেন সিনিয়র। ডাহা জালিয়াতি। রাধিকা শান্তভাবে নিজের চেয়ারে বসতে বসতে বলল, কিসের চিটিং? চিটিং নয় তো কি? ওই যে সপ্তাহে একদিন ছুটি, 8টার পর ডিউটি অফ। আরে ম্যাডাম, এগুলো তো হাসপাতাল অথরিটি থেকে সব ইন্টার্নদের জন্য এমনিতে দেওয়া হয়েছে। আপনি তো আমাকে ফ্রিতে পাওয়ার জিনিস নিজের সওগাত বলে চিপকে দিলেন। আমার মতো সরল সোজা মাসুম ছেলেকে এভাবে ঠকালেন। রাধিকা মুচকি এসে ফাইল খুলতে খুলতে বলল, এগুলো সবার জন্য ফ্রি হতে পারে, কিন্তু তোমার জন্য নয়। কি সেবার রুখে দাঁড়ালো। কেন? আমি কি হাসপাতালে আলাদা কোনো পদ্ধতি নাকি? রাধিকা, দেখো কি, তুমি আমার আন্ডারে ইন্টার্নশিপ করছো। তোমার ডিউটি থেকে শুরু করে তোমার প্রতিটা কদম সবই আমার অধীনে। আমি পারমিশন না দেওয়া পর্যন্ত তুমি এক পাও নড়তে পারতে না। সো তোমার কি মনে হয় আমি যদি তোমাকে পারমিশন না দিতাম তুমি এই সুবিধাগুলো ভোগ করতে পারতে? তোমার বাবা তোমার পুরো দায়িত্ব আমার হাতে দিয়ে দিয়েছে। বলতে গেলে আমি এখন তোমার লোকাল গার্ডিয়ান, তাই আমি ঠিক করব তুমি কখন কি করবে। রাধিকা কিছুটা থেমে আবার বলল, উল্টো তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত যে আমি তোমাকে এই সুযোগগুলো ভোগ করার পারমিশন দিয়েছি। হঠাৎ কিসের মেজাজটা যেন আবার এংরি মোড়ে চলে গেল। সে এক ঝটকা টেবিলের উপর ঝুঁকে একদম রাধিকার মুখের খুব কাছে চলে এলো। রাধিকা ঘাবড়ে গিয়ে চেয়ারে কিছুটা সেটে গেল। কিস তীক্ষ্ণ স্বরে বলল, আমি কারো অধীনে আটকে না সিনিয়র। এই কিস নিজের মর্জির মালিক। আমাকে আটকে রাখা এই দুনিয়ার কারো সাধ্যে নেই। মুহূর্তের এই ঘনিষ্ঠতায় রাধিকার হৃদস্পন্দন যেন এক পলক থমকে গেল। কিসের চোখে সে দুষ্টুমি মাখা চাহনি দেখে সে নিজেকে সামলাতে হাতের পাশে থাকা ভারী ফাইলটা দিয়ে কিসের হাতে বাড়ি বসিয়ে দিল। আউট সিনিয়র, লাগে তো। আপনার মতো এমন ক্যারেজ বাঘিনী টিচার আমি আমার 14 পুরুষে দেখিনি। কি সাত কসলাতে কসলাতে ককে উঠল। রাধিকা গম্ভীর হওয়ার ভান করে বলল, দেখনি বলে তো এমন বুনো বাঁদর হয়ে আছো। দেখলো হয়তো এতদিনে মানুষ হতে পারতে। যাই হোক, বাজে কথা বাদ দিয়ে বলো এখনো কেন এখানে? কিস এবার একগাল দাঁত বের করে হাসলো। সিনিয়র, আপনি তো দেখি কিছু জানেন না। ডাক্তারিতে হয়তো আপনি টপ, কিন্তু রিলেশনশিপে আপনি একদম নার্সারি লেভেল। প্রথম তো তাই আমি আজ হাত ধরে শিখিয়ে দেব। রাধিকা ভ্রু কুঁচকে বলল, কি শিখাবে? শুনুন ম্যাডাম, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যদি একই ওয়ার্ক প্লেসে কাজ করে, তবে বয়ফ্রেন্ডের দায়িত্ব হলো ডিউটি শেষে গার্লফ্রেন্ডের একসাথে ডিনার পর্যন্ত বাড়ি পৌঁছে দেওয়া। আমি তো এখন আপনার অফিসিয়াল বয়ফ্রেন্ড, তাই দায়িত্বগুলো নিষ্ঠার সাথে পালন করতে এসেছি। কিসের মুখভঙ্গি দেখে রাধিকার প্রচন্ড হাসি পেল। সে মুখ গম্ভীর করে অন্যদিকে ফিরিয়ে নিল। মনে মনে বলল, ছেলেটা পাগল হলো, বিনোদনটা ভালোই দেয়। হঠাৎ কিসের নজর পড়লো টেবিলের উপর রাখা একটা ধূসর পাইলের দিকে। উপরে কোনো নাম নেই, শুধু বড় বড় হরফে লেখা কনফিডেন্সিয়াল। কিস হাত বাড়িয়ে ফাইলটা নিতে নিতে বলল, এটা কার ফাইল সিনিয়র? কোনো ভিআইপি পেশেন্ট নাকি মন্ত্রী? উপরে তো কোনো নাম ঠিকানা নেই। রাধিকা চকিতে কিসের হাত থেকে ফাইলটা এক ফোঁকা ছিনিয়ে নিল। তার চোখের মনি মুহূর্তের জন্য কুঁচকে গেল। সে বলল, ওটা আমাকে দেখতে দাও। তুমি কি গাড়ি বের করো, আমি আসছি। কিস কাঁধে ব্যাগ ঝুলিয়ে শেষ দিতে দিতে বেরিয়ে গেল। রাধিকা ফাইলটা হাতে নিয়ে এক মুহূর্তে স্থির হয়ে রইল। তারপর সেটা নিজের টেবিলে ড্রয়ারে রেখে তালা বন্ধ করে দিল। এক দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্যাগটা হাতে নিয়ে সেও কেবিন থেকে বেরিয়ে এলো। ডাইনিং টেবিলে পিন পতো নিস্তব্ধতা।
শুধু প্লেটে চামচের ঘষা খাওয়ার একঘেয়ে শব্দটাই বারবার জানান দিচ্ছে যে বাড়ির পরিবেশ আজ কতটা থমথমে। পুরো বাড়িটা যেন কোনো গভীর শোকে পাথর হয়ে আছে। পিয়ালি দেবী তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন অমিতাভ বাবু আর অর্ঘের দিকে, যারা নির্বিকার চিত্তে রাতের খাবার খেয়ে চলেছে। পিয়ালি দেবী নিজের হাতের ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলেন। গলা উঁচিয়ে বললেন, তোমাদের কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই? আমার মেয়েটা সারাদিন নিজের রুম থেকে বের হয় না, ঠিকমতো দানা পানি মুখে কাটছে না, আর তোমরা এখানে দিব্যি নিশ্চিন্তে ডিনার করছো? অর্ঘ্য গ্লাসে চুমুক দিয়ে প্লেট থেকে চোখ না তুলে শান্ত গলায় বলল, এখানে সেন্সের কি আছে মম? পেটটা তো আর শোক বুঝে না, ও তো খিদে চিনে। খিদে পেয়েছে তাই খাচ্ছে। আমাদের এত ফালতু সময় নেই যে কেউ নিজের মিথ্যে জালে ফেসে গিয়ে এখন শোক পালন করবে, সেটা নিয়ে আফসোস করতে বসবো। পিয়ারি দেবীর আগে ফেটে পড়ে বললে, ডোন্ট টক রাবিশ অর্ঘ্য। আদিজের মন ভেঙে চুরমার হয়ে গেছে, ও প্রচন্ড কষ্টে আছে। অর্ঘ্য এবার হেসে বল, ও কষ্ট আছে কারণ ওর মিথ্যেটা ধরা পড়ে গেছে। ওর নোংরা প্ল্যানটা সাকসেসফুল হয়নি, তাই তো। না জানি কেমন শিক্ষা দিয়েছেন ওকে ন্যানি। ড্যাড, আমার যতদূর মনে পড়ে আমাদের জন্য আপনি বেশ ন্যানি হায়ার করেছিলে, তাই না? অমিতাভ বাবু কোনো উত্তর দিলেন না, নিঃশব্দে চিবিয়ে চলছেন খাবার। ছেলের এই পরোক্ষ খোঁচাটা তার বুকে তীরের মতো বিঁধল। তিনি চুপ করে থাকাটাই সে মনে করলেন। পেলে দেবী চিৎকার করে উঠল, বেয়াদবের মতো কথা বলছো কেন তুমি? অর্ঘ্য এবার সোজা হয়ে বসলো, তার চোখে এক বিচিত্র ঘৃণা। আমি ঠিকই বলছি মম, তুমি আর ড্যাড তো কাজের ধান্দায় আমাদের কখনো সময় দিতে পারোনি, তাই তো আমাদের মানুষ করার জন্য ন্যানি রাখা হয়েছিল। আর রাধিকা জন্মানোর পরেই তো তোমরা ডিভোর্স নিলে। তোমার সাথে গেল আদিজা, আর ড্যাডের সাথে আমি আর রাধিকা। আদিজাকে নিজের সাথে রেখে হতো, তুমি কিছু করতে পারলে না মম। ওই সেই আমাদের মতো ন্যানির কাছে বড় হয়েছে, শুধু তোমার একটু সঙ্গ পেয়েছিল, তাইতে ওর এই অবস্থা। পিয়ালি দেবী হিতের জ্ঞান হারিয়ে বললেন, আজেবাজে কথা বন্ধ করো। আমাদের ডিভোর্স হয়েছিল তোমার বাবার জন্য। উনি আমার কাজকে সম্মান করতে জানতেন না। তার উপর দুটো বাচ্চা হওয়ার পর আরো একটা বাচ্চা নেওয়া আমার কেরিয়ারের জন্য সহজ ছিল না। তোমার বাবার জন্যই আজ এই ঝামেলা। ও যদি ঠিক সময় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, তবে আমরা রাধিকাকে আগে অ্যাবর্ট করে দিতাম। রাধিকা আজ এত সমস্যাই হতো না। ওই রাধিকা মেয়েটাই আসলে আপদ। ওই আমার সংসার ভেঙেছে, এখন আদিজের ভালোবাসা কেড়ে নিয়েছে। পিয়ালি দেবীর কথা শেষ হওয়ার আগে এক বিকট কাজ ভাঙা ঝনঝন শব্দে পুরো ঘর কঁপে উঠল। পিয়ালি আর অমিতাভ বাবু আতঙ্কে তাকিয়ে দেখলে অর্ঘ্য রাগের মাথায় পানি গ্লাসটা আছাড় মেরে ভেঙে চুরমার করে দিয়েছে। অর্ঘ্য চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে বলল, নিজের ব্যর্থতাগুলোকে আমার বোনের উপর চাপাবেন না পিয়ালি দেবী। আপনি একজন আগ্রহা ব্যর্থ মানুষ। প্রথমত আপনি একজন ব্যর্থ স্ত্রী, এবং দ্বিতীয়ত আপনি একজন চূড়ান্ত ব্যর্থ মা। আমার মনে হয় আপনার মা হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই। মা হয়ে নিজের সন্তানকে মারতে চেয়েছেন, এখনো সময় আছে নিজেকে শুধরে নিন, নাহলে ভবিষ্যতে নিজের আয়নায় নিজের চোখের সাথে চোখ মেলাতে পারবেন না। বলেই অর্ঘ্য ডাইনিং টেবিল থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার চলে যাওয়ার শব্দে পুরো বাড়িটা যেন আরো একবার কেঁপে উঠল। পিয়ালি দেবী স্তম্ভিত হয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন, আর অমিতাভ বাবু মাথা নিচু করে বসে রইলেন একরাশ অপরাধবোধ নিয়ে। বৃষ্টি অনেক আগেই তার দাপট থামিয়েছে, তবে আকাশ থেকে এখনো মাঝে মাঝে ঝিরঝিরি জলকণা ঝরে পড়ছে, যেন শ্রাবণে সে অবাধ্য মেঘেরা বিদায় নেওয়ার আগে নিজের অস্তিত্বের শেষ জানানটুকু দিয়ে যেতে চায়। বাতাসের ঝাপটায় সিক্ত মাটি সেই সোদা গন্ধ আর ভেজা গাছের পাতায় শব্দ এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো আয়নার মতো চকচকে ভেজা পিচ ঢালা রাস্তায় প্রতিফলিত তৈরি করছে। রাধিকার অ্যাপার্টমেন্টের সামনে এসে কিসের গাড়িটা মৃদু শব্দে থামলো। রাধিকা একবার পাশে তাকালো, দেখলো বেচারা কিস এখনো মুখটা বেলুনের মতো ফুলে সিটে বসে আছে। আসার পথে অনেক আবদার করেছিল তার সিনিয়র গার্লফ্রেন্ডকে নিয়ে ডিনার করার, কিন্তু রাধিকা সেফ না করে দিয়েছে। ব্যাস সেই থেকে কিসের মুখটা আস্ত একখানা হাড়ির মতো হয়ে আছে। রাধিকা মুচকে এসে বলল, এবার মুখটা ঠিক করো তো, এভাবে তোমাকে একদম ভালো দেখাচ্ছে না। কিসে বাচ্চাদের মতো অভিমানী স্বরে বলল, এটা কি ঠিক হলো সিনিয়র? আপনার সাথে একবেলা ডিনার করলে কি এমন ক্ষতি হতো? আমি আপনার বয়ফ্রেন্ড না, তবে কেন আপনি আমার সাথে ডিনার করলেন না? রাধিকা শান্তভাবে ওর দিকে তাকিয়ে বলল, দেখো কিস, তুমি আমার বয়ফ্রেন্ড শুধু আমার পরিবারের সামনে, আর বাকিটা সময় তুমি আমার আন্ডার একজন জুনিয়র স্টুডেন্ট, বুঝলে? কিস মুখটা অন্যদিকে ঘুরে গজগজ করতে লাগলো। রাধিকা ওর এই পাগলামি দেখে না এসে পারল না। সে হাত বেড়ে কিসের চুলে বিলি কেটে দিয়ে সেগুলো এলোমেলো করে দিল। আদরে গলায় বলল, কাল আমি ছুটি নিয়েছি, তাই কাল তোমারও ছুটি। পুরো দিনটা তুমি তোমার মতো কাটাও, আমি কিচ্ছু বলবো না। মুহূর্তে কিসের বিষণ্ণ মুখটা হিরের মতো চকচক করে উঠল। সে উত্তেজনায় সোজা হয়ে বসে বলল, সত্যি বলছেন সিনিয়র? পরক্ষণে খুশির ছোটে কোনো বাজবিচার না করে সে রাধিকাকে জড়িয়ে ধরল। আবেগী গলায় চিৎকার করে বলল, আই লাভ ইউ সিনিয়র, আপনি এই পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তার। রাধিকা অপ্রস্তুত হয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো।
হ্যাঁ হয়েছে, এবার ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। কিশুকে ছেড়ে দিয়ে একটু লজ্জা পেয়ে মাথা চুলকালো। আসলে বেশি খুশিতে একটু পাগল হয়ে গিয়েছিলাম তো, তাই আর কি। রাধিকার কথা না বাড়ে গাড়ি থেকে নেমে পড়লো। অ্যাপার্টমেন্টের মেইন গেটের দিকে এগোতে থাকলে কিস গাড়ি জানালা দিয়ে মাথা বের করে রুশ ভাষায় বিদায় জানিয়ে বলল, দশ বিদা নিয়া। রাধিকা চলতে চলতে একটু হাসলো। মাঝে মাঝে কিস এমন অদ্ভুত রুশ শব্দ ব্যবহার করে। প্রথম দিকে রাধিকা এগুলো নাও বুঝলো, এখন কিসের পাল্লায় পড়ে কিছুটা রপ্ত করে ফেলেছে। সে হাত নেড়ে বিদায় জানিয়ে ভেতরে ঢুকে গেল। কিস একমুখ হাসি নিয়ে গাড়িটা ঘুরিয়ে শীষ দিতে দিতে চলে গেল। কিন্তু দুজনের একজনও টেরই পেল না যে অন্ধকারের উপর থেকে দাঁড়িয়ে একজোড়া তীক্ষ্ণ চোখ এতক্ষণ তাদের প্রতিটি মুহূর্ত নজরে রাখছিল। সে আগন্তুকের হাত দুটো রাগে মুষ্টিবদ্ধ হয়ে আছে। এতটা জোরে সে নিজের হাত চেপে ধরেছে যে বলিষ্ঠ হাতের উপর দিয়ে রাগে তার নীল শিরা উপশিরাগুলো স্পষ্টভাবে ভেসে উঠেছে। এলিভেটরের ধাতব কপাট দুটো আলতো শব্দে খুলে যেতে রাধিকা করিডোরে পা রাখলো। সারাদিনে ক্লান্তি আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টির আমেজ তাকে ঘিরে ধরেছে। নিজের অ্যাপার্টমেন্টের দরজার সামনে দাঁড়িয়ে অব্যস্ত আঙ্গুল পিনকোডটা প্রবেশ করালো সে। যান্ত্রিক এক মৃদু শব্দে তালাটা খুলে যেতেই সে ভেতরে প্রবেশ করলো। পিছনে সশব্দে দরজাটা লক করে লিডিং রুমে পা রাখতেই রাধিকা পুরো শরীর এক অজানিত আশঙ্কায় হিম হয়ে এলো। তার ষষ্ঠেন্দ্রিয় যেন চিৎকার করে কোনো এক বিপদের সংকেত দিচ্ছে। মেয়েদের মসৃণ টাইলসগুলো ভিজে একাকার। সেখানে পরে আছে একখানা কুচকুচে কালো রেইনকোট, যা থেকে এখনো বৃষ্টির লোনা জল চুইয়ে কার্পেটটাকে গ্রাস করছে। রেইনকোটের পাশ থেকে বড় বড় বলিষ্ঠ পায়ে জলছাপ সোজা ড্রয়িং রুমের গহন অন্ধকারের দিকে চলে গেছে। রাধিকার বুকের ভেতরটা ধক করে উঠল। সে কম্পিত পায়ে সেই চাপগুলো অনুসরণ করে ভেতরে তাকাতে তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। পুরো লিভিং রুমটা নিবিড় অন্ধকারে নিমজ্জিত। কেবল এক কোণে জ্বলছে একটা ছোট টেবিল ল্যাম্প, যার ম্লান হলদেটে আলোয় লিভিং রুমের ছায়াগুলো যেন কোনো দানবের মতো দীর্ঘ দেখাচ্ছে। সে আলো আধারের মাঝে সোফায় মাথা এলিয়ে অকম্পিত এক ময়ূরের মতো বসে আছে। সে অনির্বাণ নৃত্য। স্তব্ধ হয়ে যাওয়া রাধিকার ঠোঁটজোড়া কেঁপে উঠল। কণ্ঠনালী শুকিয়ে কাঠ, তবুও এক অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। অনির্বাণ। অনির্বাণ নড়ল না, বরং সেই ডাকে সে ধীরে ধীরে তার মাথাটা সোজা করে উঠালো। ল্যাম্পপোস্টের ক্ষীণ আলো তার মুখমণ্ডলে তামাটে আবা আর তীক্ষ্ণ চোয়ালকে এক ভয়ঙ্কর সৌন্দর্য দিয়েছে। সে তার দৃষ্টি রাধিকার দিকে নিবদ্ধ করল। উফ, কি সে চাহনি! অনির্বাণের দু চোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরি, অস্বাভাবিক রক্তিম আর উন্মাদনের টৈটম্বর। সেই ধূসর লালচে দৃষ্টির ভেতরে যেন সহস্র বছরের জন্মবদ্ধ হাহাকার আর অধিকারবোধের লেলিহান শিখা জ্বলছে। রাধিকা সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। শিরা দ্বারা বেয়ে এক শীতল স্রোত নেমে গেল। কোনো এক আদিম এবং প্রলয়ঙ্কারী ভয়ে তার গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠল। অন্ধকারে ডুবে আছে রাধিকার ঘরটা। কোণে ছোট ল্যাম্পশেড থেকে চুইয়ে আসা ম্লান আলোয় ঘরটাকে কোনো এক বিষণ্ণ গুহার মতো লাগছে। বিছানার একপাশে জড়সড় হয়ে বসে আছে আজিজা। সবসময় পরিপাটি আর টিপটাপ থাকা মেয়েটা আজ অদ্ভুতভাবে অগোছালো। গায়ের ওড়নাটা মেঝেতে লুটাচ্ছে, চুলগুলো রুক্ষ আর এলোমেলো, আর চোখ মুখে সেই জেল্লা উধাও হয়। সেখানে জ্যাক বসেছে এক পাণ্ডুর প্যাকাশে ভাব। দরজাটা আলতো করে খুলে ভেতরে ঢুকলেন পিয়ালি দেবী। মেয়ের এই দশা দেখে তার বুকের ভেতরটা দুমড়ে উঠল। বসে নিবেশে সেই অশান্তির পর আজিজাকে একটু শান্ত করার জন্য নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছেন তিনি। যদিও বা আজিজা তার সাথে তার বাড়িতেই বেশি থাকে। হাতের খাবারের ট্রেটা সাইড টেবিলে নামিয়ে রেখে তিনি মেয়ের পাশে এসে বসলেন। পরম মমতায় আজিজার অবাধ্য চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বললেন, আজিজা, নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ কেন মা? তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার যে বড্ড কষ্ট হয়। আজিজা কোনো উত্তর দিল না। তার শুকনো কাঁপা কাঁপা চোখ দুটো জানালার উপারের অন্ধকারের দিকে স্থির। কিছুক্ষণ পর অতি কষ্টে ভাঙা গলায় সে প্রশ্ন করলো, মম, ও কেন আমাকে ভালোবাসলো না? ওই রাধিকার মধ্যে এমন কি আছে যার জন্য ও আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছে? পিয়ালে দিবে আজিজার হাত দুটো নিজের হাতের মুঠে নিয়ে বললেন, শোনো আজিজা, পরিস্থিতি এখন বদলেছে। রাধিকা তো নিজেই অনির্বাণকে মুখের উপর মানা করে দিয়েছে ও নাকি অন্য কাউকে ভালোবাসে। এখন তো অনির্বাণের সামনে কোনো পথ খোলা নেই। আজিজা এবার মায়ের দিকে তাকালো, চোখে তার অবিশ্বাসের ছায়া। যদি রাধিকার কথা মিথ্যে হয় মম, ও যদি শুধু অনির্বাণকে দূরে সরানোর জন্য এই অভিনয় নাটক করে থাকে? পিয়ালে দেবী মেয়ের কপালে হাত রেখে আশ্বস্ত করা সুরে বললেন, এত নেগেটিভ চিন্তা করো না তো। রাধিকা কি করছে সেটা নিয়ে আমাদের ভেবে কাজ নেই। আমি আছি তো তোমার সাথে। রাধিকার প্রত্যাখ্যান অনির্বাণকে ভেতর ভেতর দুর্বল করে দিয়েছে। এই মুহূর্তে ও ভীষণ একা। এটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। ওকে এখন সাপোর্ট দাও, ওর পাশে ছায়ের মতো থাকো। দেখবে এই দুর্বল মুহূর্তে ও তোমাকে নিজের করে টেনে নেবে। মায়ের কথায় আজিজার নিষ্প্রভ চোখে যেন হঠাৎ একটা আশার আলো জ্বলে উঠল। সে এক ঝটকায় উঠে বসলো, চোখে জল মুছে বলল,
হ্যাঁ মম, তুমি ঠিক বলেছো। আমি এভাবে বসে থেকে সময় নষ্ট করলে চলবে না। আমাকে অনির্বাণের কাছে যেতে হবে। ওর ওই মনটা গলানোর জন্য আমাকে ওর পাশে থাকতে হবে। অনির্বাণ শুধু আমার, আমি কিছুতে হার মানবো না। লিভিং রুমে থমথমে স্তব্ধতা যেন রাধিকার নিঃশ্বাসকে ভারী করে দিচ্ছে। অনির্বাণের সেই রক্তিম চাহনির মুখে দাঁড়িয়ে নিজের গলার স্বর খুঁজে পেল রাধিকা। কাঁপা কাঁপা গলা সে প্রশ্ন করলো, তুমি তুমি আমার বাড়িতে কি করছো? ভেতরে কি করে ঢুকলে? আর লকের পাসওয়ার্ডই বা কি করে জানলে? অনির্বাণ নড়ল না। তার ঠোঁটের কোণে এক চিলতে শীতল হাসির রেখা ফুটে উঠল। বলল, তোমার কি মনে হয় রাধিকা, দরজার লক পাল্টালে কিংবা ঘরের দেওয়াল তুলে দিলে তুমি এই অনির্বাণ হৃদয়কে রুখতে পারবে? তুমি যেখানে যাও আমি তোমার ছায়ার চেয়েও কাছে থাকবো। রাধিকা এবার একটু সাহসের সাথে নিজেকে সামলে নিয়ে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস অনির্বাণ? কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ঘরে প্রবেশ করা যে অপরাধ তা কি তুমি জানো না? অনির্বাণ এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তার বিশাল অবয়বটা রাধিকাকে প্রায় ঢেকে দিল। সে স্থির পদক্ষেপে এগোতে এগোতে বলল, তুমিও তো আমার হৃদয়ের কক্ষপথে আমার অনুমতি ছাড়াই ঢুকে পড়েছ। আমি কি তোমাকে পুলিশের হাতে সঁপে দিয়েছি? অনির্বাণ, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। রাধিকা পিছিয়ে যেতে যেতে বলল, তুমি আমার বাড়িতে কেন এসেছো? অনির্বাণ এবার রাধিকার একদম কাছে এসে তার চোখের দিকে তাকালো। বিষাক্ত এক হাসিতে তার মুখখানা উদ্ভাসিত হলো। কেন? অন্য কাউকে আশা করেছিলে নাকি? লেট মি গেস, তোমার সে জুনিয়র বয়ফ্রেন্ড। রাধিকা এবার জবাব দিল, হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। ওর অধিকার আছে যখন তখন আমার বাড়িতে আসার। অনির্বাণ হাসলো, তবে সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু প্রলয়। বাহ, নিজের বয়ফ্রেন্ডের প্রতি বেশ দরদ তোমার। ভালোই তো অভিনয় করছো। অভিনয় নয়, আমি ভালোবাসি ওকে। কথাটা শেষ করার অবকাশ পেল না রাধিকা। নিমেষের মধ্যে অনির্বাণের বলিষ্ঠ হাত রাধিকাকে হ্যাঁচকা টানে সোফায় আশ্রে ফেল। রাধিকা পালানোর আগে অনির্বাণ ক্ষিপ্র চিতার মতো তার উপর ঝুঁকে পড়ে তাকে সোফার সাথে পিন করে ফেলল। রাধিকার দুহাত তার মাথার উপর শক্ত মুঠে আটকে গেছে। রাধিকা আতঙ্কে স্থবির হয়ে গেল। অনির্বাণের নিঃশ্বাস তার মুখে আসতে পড়ছে। সে গর্জে উঠে বলল, খবরদার রাধিকা, আর একবারও যদি ওই ছেলের জন্য ভালোবাসা শব্দটা তোমার ঠোঁট থেকে বের হয়। অনির্বাণ তার এক হাত দিয়ে রাধিকার গালের উপর খুব আলতো করে নিজের আঙুল স্লাইড করতে লাগলো। স্পর্শটা কোমল হলো, তার কথাগুলো ছিল বিষের মতো নীল। সে ফিসফিস করে বলল, তাহলে সেই ছেলের জীবনে আর কোনোদিন সকালের আলো আসবে না। কালকুটির মতো অন্ধকারে পচে মরবে সে। রাধিকার হৃৎপিণ্ড যেন থমকে গেল। সে জিজ্ঞেস করলো, কি কি করবে তুমি ওর? অনির্বাণ শান্ত ভঙ্গিতে বলতে লাগলো, অনেক কিছু তো হতে পারে। বড়লোকের বকাটে ছেলে কত পার্টিতে যায়। যদি হঠাৎ কোনো রাতে পুলিশের রেড পড়ে আর সেখান থেকে যদি প্রচুর মাদক আর ড্রাগস উদ্ধার হয়, তখন কি হবে? আবার এমনও তো হতে পারে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বড় কোনো ট্রাকের তলায় পিষ্ট হয়ে মারা গেছে। কত কিছুই তো হয় এই দুনিয়ায়, তাই না হানি? রাধিকা এবার কান্নায় ভেঙে পড়ল। না, প্লিজ এমন কিছু করো না অনির্বাণ। ও একদম ইনোসেন্ট, ও এসবের কিছুই জানে না। ওকে এই নোংরা খেলা জড়িও না। অনির্বাণ বিকট এক অট্টহাসিতে ঘরটা কাঁপিয়ে তুল। ইনোসেন্ট? আই ডোন্ট ড্যাম কেয়ার হোয়াট ই হিজ। ও আমার কলিজায় হাত বেড়েছে রাধা। ও এখন আমার শত্রু ছাড়া আর কিচ্ছু নয়। তুমি কি জানো, বর্ডারে যখন আমাদের কোনো দুশ্মন সামনে আসে তখন আমরা কি করি? আমাদের রাইফেলে গুলি তাদের বুক ঝাঁঝরা করে দেয়। বুলেটটা তাদের হৃৎপিণ্ড ভেদ করে যখন অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, তখন সেই বীভৎস সুন্দর দৃশ্য তৈরি হয়। তুমি কি তা দেখতে চাও? স্টপ ইট, বন্ধ করো এই সব। রাধিকা চিৎকার করে উঠল। অনির্বাণের প্রতিটি কথা যেন এক একটি শানিত ছুরির মতো রাধিকার স্নায়ুকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। লিভিং রুমের সেই ম্লান আলোয় অনির্বাণ যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যার প্রতিটা নিঃশ্বাস রাধিকার মুখে তপ্ত বাতাসের মতো আসছে পড়ছে। রাধিকা কান্নারুদ্ধ কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, কেন করছেন এসব? কেন এতটা হিংস্র হয়ে উঠছেন আপনি? অনির্বাণ কোনো উত্তর দিল না। সে নিজের কপালটা সজোরে রাধিকার কপালে ঠেকালো। দুই জোড়া চোখের দৃষ্টি একে অপরের গভীরে হারিয়ে যেতে চাইল। অনির্বাণের গলার স্বর এবার অনেক নিচু, অনেকটা কাতর আর্তনাদের মতো শোনালো। যদি তোমাকে পাল্টা প্রশ্ন করি রাধা, তুমি কেন এসব করছো? কেন আমাকে এই নরক যন্ত্রণার মধ্যে ঢেলে দিচ্ছ? কেন আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখছো? উত্তর দাও রাধা, কেন? অনির্বাণের কপাল রাধিকার ত্বকের স্পর্শ পেতেই রাধিকা শিউরে উঠল। তার মনে হলো কেউ যেন তার কপালে জ্বলন্ত কোনো ময়লা চেপে ধরেছে। অসহ্য উত্তাপে রাধিকা ছটফট করে উঠল। সে বিড়বিড় করে বলল, অনির্বাণ, তোমার গা তো জ্বরে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আপনার তো প্রচন্ড জ্বর। অনির্বাণ এক ম্লান বিষণ্ণ হাসি আসলো। তার চোখের সেই খুনে লাল আভাটা যেন মুহূর্তে এক সীমাহীন যন্ত্রণায় রূপ নিল। সে হাহাকার করে বলল, শরীরের জ্বালাই দেখলে তুমি, অথচ এই মনের ভেতরে তোমাকে না পাওয়া যে আগুন আমি জ্বালিয়ে রেখেছি, যাতে আমি প্রতিটা পল পুরো ছাই হয়ে যাচ্ছি, তা কি তুমি দেখছো না রাধা? আমার এই দহনের চেয়ে বাইরের এই জ্বর তো অনেক নগণ্য। রাধিকা, অনির্বাণ, আপনার মাথা ঠিক নেই। আপনি পলাপ বকছেন। প্লিজ সরুন, আপনাকে বাড়ি যেতে হবে।
আপনার ট্রিটমেন্ট দরকার। যাব না। অনির্বাণ জেদি শিশুর মতো ওর বুকে নিজের মাথাটা আরো চেপে ধরলো। কোথাও যাব না আমি। আমাকে তোমার কাছে রেখে দাও রাধা। তোমার এই বুকেই আমাকে ঠাঁই দাও। তোমাকে না দেখলে আমার অন্তরটা যে ফেটে যায়। আমার প্রতিটা শিরায় বিষাক্ত যন্ত্রণা হয়। তুমি কি তা একটু বুঝো না? অনির্বাণ নিথর হয়ে গেল। অনির্বাণের এই আত্মসমর্পণ তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে দেখলো অনির্বাণের নজর স্থির হয়েছে তার কম্পিত রক্তিম উষ্ঠাধরের উপর। দুজনের ঠোঁটের মাঝে তখন মাত্র 1 ইঞ্চির ব্যবধান। রাধিকার মনে হলো সময় থমকে গেছে। সে এক অজানা আবেশে আর ভয়ে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। অনির্বাণ আরো কাছে সরে এলো। দুজনে উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে আর বুকে আসতে পড়ছে, সৃষ্টি করছে এক অবর্ণীয় মাদকতা। রাধিকা নিজের হৃৎপিণ্ডের ধকধকানি নিজের কানে শুনতে পাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে অনুভব করলো তার উপর অনির্বাণের সে শক্ত বাঁধনটা হঠাৎ আলগা হয়ে এলো। অতিরিক্ত জ্বরের ঘোরে আর শারীরিক অবসাদে অনির্বাণ আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার বলিষ্ঠ দেহটা এক ঝাটকায় ভারসাম্য হারালো এবং সে জ্ঞান হারিয়ে সজোরে রাধিকার উপরে ঢলে পড়ল। অনির্বাণের অতিকায় শরীরটা রাধিকার উপর থেকে আলতো করে সরে সে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো। অনিবারের তপ্ত গাল আর কপালে হাত দিতে রাধিকা শিউরে উঠল। গা যেন আগুনের চুল্লি। নিজের ভেতরে সবটুকু ভয় আর অভিমান একপাশে সরিয়ে রেখে সে দ্রুত অনির্বাণকে সোফা স্ট্যান্ড করে শুইয়ে দিল। ওর ভারী বুটগুলো খুলে একপাশে রাখলো। তারপর দৌড়ে নিজের ঘর থেকে একটা কম্বল এনে ওর গায়ে জড়িয়ে দিল। থার্মোমিটারের তাপমাত্রা দেখে রাধিকা চোখ চরক গাছ। জ্বর 104 ডিগ্রি ছাড়িয়েছে। এক মুহূর্ত দেরি না করে সে এক বোল জল আর রুমাল নিয়ে এলো। সিক্ত রুমালটা ভাঁজ করে পরম যত্নে অনির্বাণের কপালে জল ফুটে দিতে শুরু করলো সে। জলের শীতল ছয় অনির্বাণ কিছুটা স্বস্তি পেয়ে আধখোলা চোখে তাকালো। ভাঙা গলা অস্পষ্ট স্বরে কিছু বলতে চাইলো সে। তুমি? রাধিকা তজ্জিনটা অনির্বাণের ঠোঁটের উপর রাখলো। ধীর স্বরে বলল, হুশ, কোনো কথা না। তুমি এখন অনেক দুর্বল। চুপচাপ শুয়ে থাকো, আমি খাবার নিয়ে আসছি। খালি পেটে ওষুধ খাওয়া যাবে না। প্লিজ একটু কোঅপারেট করো। অনিবার ম্লান হেসে সামান্য মাথা নাড়ালো। রাধিকা নিজের অবাধ্য চুলগুলো দ্রুত একটা খোপা করে কিচেনের দিকে ছুটলো। আরপনটা গায়ে জ্বরে ফ্রিজ থেকে সবজি বের করে চপিং বোর্ডে ছুরি চালাতে লাগলো দ্রুত হাতে। সোফায় শুয়ে অনির্বাণ অপলক দৃষ্টিতে রাধিকার ব্যস্ততা দেখছিল। রান্নাঘরে আলোয় রাধিকার ছায়াটা দেয়ালে নাচছে। অনির্বাণের ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটলো। বিড়বিড় করে নিজেকে বলল, এমন ভাবে দুর্বল হলে যদি তোমার এত কাছে থাকা যায়, তবে আমি সারা জীবন এমন অসুস্থ থাকতে রাজি আছি রাধা। গ্যাসের উপর প্যানে খুন্তি নাচছে রাধিকা। ধোঁয়ায় ওর পশা মুখটা কিছুটা আরক্তিম হয়ে উঠেছে। গালের পাশে দু একটা অবাধ্য চুল বারবার এসে পড়ছে, আর সে হাতের উল্টো পিঠ দিয়ে বিরক্ত হয়ে সেগুলো সরাচ্ছে। কিছুক্ষণ পর গরম স্যুপ আর খাবারের বাটি হাতে নিয়ে সে আবার অনির্বাণের কাছে এসে বসলো। অনির্বাণ, একটু উঠো, খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে না। রাধিকা আলতো করে ওর কাঁধে হাত দিয়ে ডাকলো। অনির্বাণকে সোফায় হেলান দিয়ে বসে রাধিকা যখন চামচ ভর্তি খাবার ওর মুখের সামনে ধরলো, ওর চোখে মুখে তখন কেবল দুশ্চিন্তার ছাপ। অনির্বাণ এক দৃষ্টিতে রাধিকার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করলো, আমাকে যদি ভালোই না বাসো, তবে আমাকে নিয়ে তোমার এত চিন্তা কেন রাধা? রাধিকার হাতটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে দৃষ্টি সরিয়ে নিয়ে শুকনো গলায় বলল, ওসব বাজে কথা বাদ দাও তো, এখন খাও। শরীর বেশি খারাপ করলে আরো অসুস্থ হয়ে পড়বে। মরবো না, তুমি এত চিন্তা করো না। অনির্বাণ প্রাণ হাসলো। অনির্বাণ, রাধিকা এবার ধমক দিয়ে উঠলো, আজে বাজে কথা একদম বলবে না, মুখ খোলো। জবরদস্তি করে অনির্বাণকে খাইয়ে দিয়ে সে ওষুধগুলো এগিয়ে দিল। ওষুধ খাওয়া শেষ হলে রাধিকা যখন ওকে আবার শুইয়ে দিতে চাইলো, ঠিক তখনই অনির্বাণ শক্ত করে রাধিকার কবজিটা চেপে ধরলো। কিছু লাগবে তোমার? রাধিকা নিচু স্বরে জিজ্ঞেস করলো। অনির্বাণ ওর চোখের দিকে তাকিয়ে কাতর স্বরে বলল, তোমাকে লাগবে। আমার মাথায় একটু হাত বুলে দিবে রাধা, বড্ড যন্ত্রণা হচ্ছে। কথাটা শোনা মাত্র রাধিকার বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠলো। দু চোখ জলে ভরে এলো ওর, কিন্তু সে তা দেখালো না। নিঃশব্দে অনির্বাণের মাথার পাশে বসলো সে। অনির্বাণ কোনো দ্বিধা না করে রাধিকার কোলে মাথা রাখলো। ওর তপ্ত মুখটা রাধিকার পেটের কাছে গুজে দিল। সেই রাধিকার মনে হলো ওর পেটের উপর কে জ্বলন্ত কোনো অগ্নিপিণ্ড রেখে দিয়েছে। রাধিকার কাঁপা কাঁপা আঙুলগুলো অনির্বাণের ঘন কালো চুলে ডুবিয়ে দিল। ধীরে ধীরে বিলি কাটতে লাগলো সে। অনির্বাণ চোখ বন্ধ করলো। ওর তপ্ত নিঃশ্বাসগুলো রাধিকার কাপড়ের উপর দিয়ে আগুনের ফুলকির মতো শরীরে বিচ্ছে। অন্ধকার ঘরটা এখন নিস্তব্ধ। জানালার বাইরে বৃষ্টির শব্দ যেন থেমে গেছে। শুধু অনিবারে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সেই নিস্তব্ধতায়। রাধিকা আনমনে বিড়বিড় করে বলল, তোমাকে যত নিজের থেকে দূরে ঠেলে দিতে চাই, তুমি ঠিক ততটাই মরণ কামড় দিয়ে আমার কাছে ফিরে এসো। কেন এমন করো তুমি? অনির্বাণ কোনো উত্তর দিল না। হয়তো জ্বরের ঘোরে সে তখন ঘুমের দেশে তলিয়ে গেছে, কিংবা রাধিকার কোলের এই পরম শান্তিতে সে তখন অন্য কোনো পৃথিবীতে। বাইরে তখন সামনে অবাধ্য মেঘেরা গর্জে উঠছে। অনির্বাণের চুলে আঙুল চালাতে চালাতে
রাধিকা কখন যে ঘুমের দেশে তলিয়ে গিয়েছিল তা সে নিজেও টের পায়নি। লিভিং রুমে সেই আলো আধারিত দুজনের এই নৈকট্য যেন এক বিষণ্ণ কাব্য হয়ে ধরা দিয়েছিল। হঠাৎ এক প্রচণ্ড শব্দে আকাশ চিরে বিদ্যুৎ চমকে উঠতে রাধিকার ঘুমটা পাতলা হয়ে গেল। জানালার উপাশে পুরো পৃথিবী যেন বৃষ্টি মাতাল নৃত্যে মেতেছে। রাধিকা সাবধানে হাত বেড়ে অনির্বাণের কপালটা স্পর্শ করলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। শরীরে সে আগুনের মতো উত্তাপ এখন অনেকটাই স্তিমিত। সে খুব সন্তর্পণে অনির্বাণের মাথাটা কোল থেকে সরিয়ে সোফার কুশনে রাখলো। তারপর জানালা ভারী পর্দাগুলো টেনে দিল যাতে বিদ্যুতের তীব্র আলো অনির্বাণের ঘুমের ব্যাঘাত না ঘটায়। কাজ শেষ করে রাধিকা আবারও ফিরে এলো অনির্বাণের পাশে। সে মেঝেতে হাঁটু গেড়ে বসলো অনির্বাণের ঠিক মুখের সামনে। অনির্বাণ এখন শান্তিতে ঘুমাচ্ছে। রাধিকা অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলতে লাগলো, আমাদের পথটা যে আলাদা অনির্বাণ। ভাগ্য আমাদের কপালে এক হওয়া লেখেনি। আমার সবচেয়ে বড় আফসোস কি জানো? তোমাকে বড্ড দেরিতে খুঁজে পেলাম। আমার হাতে যে সময় খুব কম অনির্বাণ, বড্ড কম। কথাটা শেষ করতেই রাধিকার চোখ দিয়ে এক ফোঁটা লোনা জল গড়িয়ে পড়লো অনির্বাণের হাতের উপর। ঠিক তখনই অনির্বাণ চোখ খুলল। রাধিকা কিছুটা ঘাবড়ে গিয়ে সরে যেতে চাইলে অনির্বাণ অতর্কিতে রাধিকার হাতটা চেপে দিল। জ্বরের ঘোর আর ভালোবাসার মদিরায় তার কণ্ঠস্বর আজ বড্ড নেশাতুর। সে এক ঝটকায় রাধিকাকে টেনে নিজের বুকের উপর নিয়ে এলো। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। অনির্বাণ ফিসফিস করে বলল, যদি সময় তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায় তবে আমি সেই সময়কে থামিয়ে দেব রাধা। বিধাতার লিখনকেও আমি মুছে দিব নিজের হাতে। সে রাধিকার কপালে গভীর এক ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর কাতর স্বরে বলতে লাগলো, আমার হয়ে যাও রাধিকা, শুধু আমার। আমি তোমাকে অনেক ভালোবাসবো, এতটাই আগলে রাখবো যে কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। প্লিজ আমার হয়ে যাও। রাধিকার বাঁধ ভাঙা কান্না এবার বুক চিরে বেরিয়ে এলো। সে আর নিজেকে সামলাতে পারলো না। অনির্বাণকে সে এমনভাবে জাপটে ধরলো যেন এই আলিঙ্গনের বাঁধন আলগা হলে পৃথিবীটা ভেঙে পড়বে। সে নিজেকে অনির্বাণের বুকের গভীরে লুকিয়ে ফেলতে চাইলো। কান্নায় ভেজা গলায় সে অনির্বাণের বুকের উপর বারবার নিজের ঠোঁট ছোঁয়ালো। একবার, দুবার, তিনবার। তার প্রতিটা চুম্বনে মিশেছিল একরাশ আকুতি আর না বলা হাজারো যন্ত্রণা। সে বিড়বিড় করে বলতে লাগলো, আই এম সরি অনির্বাণ, আই এম রিয়েলি সরি। অনির্বাণ তখনও তন্দ্রাচ্ছন্ন। সে রাধিকার চুলে নিজের মুখ গুজে দিয়ে নেশাগ্রস্তের মতো বলতে লাগলো, আই লাভ ইউ রাধা, শুধু আমার হয়ে যাও। আমি তোমাকে অনেক সুখী করব। তোমাকে আর কোনোদিন কাঁদতে দেব না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে অনেক ভালোবাসবো। নিস্তব্ধ ঘরটায় শুধু বৃষ্টির ঝমঝম শব্দ আর দুজনের ভাঙা হৃদয় আত্মনাদ একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। সেই অভিশপ্ত রাতে তারা দুজনেই জানতো ভালোবাসা আছে, কিন্তু সময়টা বড্ড অসময়। সকালে তীব্র রোদ জানালার পর্দার ফাঁক গলে রাধিকা চোখে এসে পড়তে তার তন্দ্রা ভেঙে গেল। ঘুমের রেশ তখনও কাটেনি। এক অদ্ভুত প্রশান্তি আর উষ্ণতা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। রাধিকা নিজেকে ছাড়িয়ে নেওয়ার বদলে সেই উমটুকুর গভীরে আরো একটু ডুব দিতে চাইল। আলস্য ভরা ভঙ্গিতে সেই উষ্ণ জায়গাটায় নিজের নাক ঘষল সে। সাথে সাথে চেনা এক পুরুষালী সুগন্ধ তার নাকে আসতে পড়ল, যে গ্রানটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। চকিতে চোখ খুলল রাধিকা। দেখলো সে এখনো অনির্বাণের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। অনির্বাণের বলিষ্ঠ হাত দুটো তাকে সারা রাত এক অদৃশ্য বর্মের মতো আগলে রেখেছে। মুহূর্তে কাল রাতের কথাগুলো রাধিকার চোখের সামনে ভেসে উঠল। রাধিকা খুব সাবধানে হাত বাড়িয়ে অনির্বাণের কপালে ছোঁয়ালো। স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। শরীরে সেই লেলিহান উত্তাপ এখন আর নেই। অনির্বাণ এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখমণ্ডল অনেকটা শান্ত। রাধিকা তার আঙ্গুল দিয়ে অনির্বাণের গালে খুব আলতো করে এক মায়াবী পরশ বুলিয়ে দিল। একটা বিষণ্ণতা তার চোখে মুখে ভর করলো। সে বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও অনির্বাণ। আমি আজ যা করতে চলেছি তাতে হয়তো তুমি আমাকে সারা জীবনের জন্য ঘৃণা করবে। তোমার ওই বিশাল হৃদয়টা কষ্টে চুরমার হয়ে যাবে আমি জানি, কিন্তু তবুও তোমাকে আমার এই অভিশপ্ত জীবন থেকে দূরে সরানোর আর কোনো উপায় আমার জানা নেই। তোমাকে ভালো রাখার জন্য আমাকে তোমার চোখে অপরাধী হতেই হবে। কথাগুলো বলতে বলতে রাধিকার গলার স্বর বুঝনে এলো। সে এক মুহূর্ত স্থির হয়ে অনির্বাণের শান্ত মুখটার দিকে তাকিয়ে রইল, যেন এই ছবিটা সে নিজের মনের মণিকোটা চিরস্থায়ী করে নিতে চায়। তারপর অত্যন্ত সত্যম্পন্নে যেন অনির্বাণের ঘুমের বিন্দুমাত্র ব্যাঘাত না ঘটে সে নিজেকে ওই মায়াবী আলিঙ্গন থেকে মুক্ত করে উঠে দাঁড়ালো। সকালে আলো তখন ড্রয়িং রুমের বিশাল জানালার পর্দা গলে সোফায় এসে পড়েছে। অমিতাভ বাবু একাকী বসে আছেন। খবরের কাগজটা হাতে থাকলো তার চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছে। তিনি অর্ঘের জন্য অপেক্ষা করছেন। আজ দুজনে এক গাড়িতে অফিসে যাবেন। একসময় বাবা ছেলে আলাদা আলাদা গাড়িতে আর যার মতো বের হয়ে যেতেন, কিন্তু অমিতাভ বাবু এখন বদলে যাওয়ার চেষ্টা করছেন। তিনি খুব দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে কেরিয়ার আর টাকার পেছনে ছুটতে গিয়ে তিনি তার সন্তানদের থেকে আলোকবর্ষ দূরে চলে গেছেন। এই দূরত্বটা তিনি এখন একটু একটু করে গোছাতে চান। ঠিক তখনই সদর দরজা ঠেলে
ঝড়ের বেগে ড্রয়িং রুমে প্রবেশ করলেন পিয়ালি দেবী আর আদ্রিজা। আদ্রিজা এসে থপ করে অমিতাভ বাবুর সামনের সোফাটায় বসলো। তার পাশে এসে দাঁড়ালেন পিয়ালি দেবী। সকাল সকাল এই মা মেয়ে যুগলবন্দি যে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে তা অমিতাভ বাবুর বুঝতে বাকি রইল না। ড্রয়িং রুমের থমথমে নীরবতা ভেঙে পিয়ালি দেবী প্রথম শানিত গলায় বলে, অমিতাভ, তুমি আর দেরি না করে আবার একবার হৃদ্য পরিবারের সাথে কথা বলো। অমিতাভ বাবু খবরের কাগজ থেকে চোখ তুলে শান্ত শীতল গলায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে? পিয়ালি দেবী হাত নেড়ে বিরক্ত হয়ে বললেন, কিসের ব্যাপারে মানে? অনির্বাণ আর আদ্রিজার বিয়ের ব্যাপারে। অমিতাভ বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে পিয়ালি দেবীর দিকে তাকালেন। তার চোখে মুখে চরম তাচ্ছিল্য। তোমার মাথায় যে সাধারণ জ্ঞান বুদ্ধি বলতে কিছু ছিল না তা আমি আগে থেকেই জানতাম পিয়ালি, কিন্তু তোমার মানসিকতা যে এতটা অধঃপতন হয়েছে তা আজ প্রথম দেখলাম। পিয়ালি দেবী রেগে আগুন হয়ে বললেন, কি বলতে চাইছো তুমি অমিতাভ? অমিতাভ বাবু এবার তার ছেলে হাসি এসে বললেন, তোমার কি মনে হয় ওই বাড়িতে যে কেলেঙ্কারি তোমরা করে এসেছো তারপরও আমি আবার বিয়ের প্রস্তাব নিয়ে ওদের দরজায় গিয়ে দাঁড়াবো? আমার আত্মসম্মান বোধটুকু এখনো মরে যায়নি। আদিজা এবার অমিতাভ বাবুর হাত ধরে বলল, আমার জন্য প্লিজ ড্যাডি, আমার ভালোবাসার জন্য আর একবার একটু কথা বলো না ওদের সাথে। অমিতাভ বাবু হাতটা সরে নিয়ে শক্ত গলায় বললেন, আদিজা, এখানে জীবন আর সম্মানের মতো অনেক বড় বিষয় নিয়ে কথা হচ্ছে। এটা তোমার কোনো লিমিটেড এডিশনের ব্র্যান্ডেড ব্যাগ নয় যে ড্যাডিকে বায়নায় ধরলে আর ড্যাডি এক মুহূর্তের মাঝে তোমাকে সেটা এনে দেবে। জীবনের সবকিছু টাকা আর জেদ দিয়ে পাওয়া যায় না। তাছাড়া তোমাদের মা মেয়ে সমাজে কোনো সম্মান আর অবশিষ্ট আছে কিনা আমার জানা নেই, তবে সমাজে আমার একটা সুখ্যাতি আছে। হৃদ্যদের বাড়িতে তোমরা যে জঘন্য সিন ক্রিয়েট করেছো তারপর ওই বাড়ির চৌকাট মারানোর প্রশ্নই উঠে না। পিয়ালি দেবী এবার চিৎকার করে উঠলে, তুমি এটা কি করে বলতে পারো অমিতাভ? আদিজা অনির্বাণকে ভালোবাসে, এটা কোনো অন্যায় নয়। আর অনির্বাণ অন্য কাউকে ভালোবাসে, সেটাও কোনো অন্যায় নয়। অমিতাভ বাবু কড়া জবাব দিলেন। আদিজা বলল, অনির্বাণ যাকে ভালোবাসে সে তো অনির্বাণকে ভালোবাসে না, ও তো অনির্বাণকে রিজেক্ট করে দিয়েছে। অমিতাভ বাবু হেসে বললেন, হতে পারে সে মিথ্যে বলছে। সেদিন তোমরা মা মেয়ে মিলে যেভাবে ছোট মেয়েটাকে জ্যান্ত গিলে খেতে যাচ্ছিলে, তোমাদের ওই অত্যাচার থেকে নিজেকে মুক্ত করার জন্য ও একটা বানিয়ে গল্প তো বলতে পারে, আর সেটাই স্বাভাবিক। পিয়ালি দেবী এবার সোফার হাতলে চাপড় দিয়ে বললেন, ও তাহলে আসল কথা এবার লাইনে আসছে। তুমি এখন ওই আস্তাকুরের মেয়েটা সাইড নিচ্ছ। অমিতাভ বাবু এক ঝটকায় সোফা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন। তার গলার আওয়াজ এবার বজ্রের মতো শোনালো, ওই মেয়েটা আমার মেয়ে পিয়ালি, বাকি সন্তানদের মতো সেও আমার রক্ত, আমারই সন্তান। এটা হয়তো তুমি তোমার কেরিয়ার আর অহংকারের চোটে বলে যাচ্ছ। অবশ্য তোমার মতো একজন ব্যর্থ নারীর থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না। ঠিক তখনই অমিতাভ বাবু দেখলেন অর্ঘ্য কোটটা গায়ে চাপাতে চাপাতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। বাবার দিকে তাকিয়ে অর্ঘ্য একটা শান্ত ইশারা করলো, অর্থাৎ সে যাওয়ার জন্য রেডি। অমিতাভ বাবু আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালেন না। পিয়ালি দেবীর পাশ কাটিয়ে যাওয়ার সময় তার কানের কাছে এসে নিচু কিন্তু হারহিম করা গলায় বললেন, নিজের ওই বিকৃত মাথার চিকিৎসা করাও পিয়ালি, নয়তো মৃত্যুর পর তোমার চিতায় আগুন দেওয়ার মতো কেউ অবশিষ্ট থাকবে না। বলে অমিতাভ বাবু হনন করে অর্ঘ্যের সাথে বাইরে বেরিয়ে গেলেন। রান্নাঘর থেকে ভেসে আসা কুন্তির ঠেংটাং আর তেলের ছ্যাঁক শব্দে অনির্বাণের তন্দ্রা ভাঙল। ভারী চোখের পাতা দুটো মেলতে সকালের তীব্র আলো এসে ভিড়ল তার চোখে। শরীরটা এখনো প্রচন্ড দুর্বল আর অবসন্ন। সোফায় উঠে বসতে অনির্বাণ চারপাশটা একবার দেখে নিল। কাল রাতে জ্ঞান হারানোর পর কি ঘটেছিল তার কিচ্ছু মনে নেই। ধীরে ধীরে দৃষ্টি স্পষ্ট হতে সে দেখলো কিচেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে রাধিকা, পাতরাস তৈরিতে ব্যস্ত। মেয়েটা ঠোঁটের কোণে এক মায়াবী লাজুক হাসির রেখা। রাধিকার মুখে সে অমলিন হাসি দেখে অনির্বাণের শুষ্ক উষ্ঠার ধরেও এক চিলতে প্রশান্তির আভা ফুটে উঠল। তবে সেই সুখের মুহূর্ত এক পলক স্থায়ী হলো না। রান্নাঘরে আলো আধারে কেটে যেতে অনির্বাণের চোখের সামনে উন্মোচিত হলো এক বিভীষিকাময় দৃশ্য। রাধিকা নিজের হাতে পরম যত্নে খাবার খাইয়ে দিচ্ছে অন্য কাউকে। সে আর কেউ নয়, তার সেই জুনের ইস্টার্ন কিস। শুধু খাইয়ে দেওয়া নয়, রাধিকা নিজের নরম টিস্যু দিয়ে অত্যন্ত আদরে কিসের ঠোঁটের কোণটা মুছে দিল। প্রত্যুত্তরে কিশো অতি সক্ষতায় হাত বাড়িয়ে রাধিকার কপালের উপরে এসে পড়া অবাধ্য চুলগুলো আলতো করে সরিয়ে দিল কানের পিছে। দুজনের এই অন্তরঙ্গতা অনিবার্য মস্তিষ্কে যেন এক লহমায় অগ্নুৎপাত ঘটালো। কাল রাতের সে হিংস্র বাঘটা আবার জেগে উঠল তার ভেতর। সমস্ত শারীরিক দুর্বলতা এক ঝটকায় কর্পূরের মতো উড়ে গেল। অনির্বাণ সোফা থেকে স্প্রিং এর মতো ছিটকে উঠে দাঁড়ালো। পিশাচের মতো ক্ষিপ্র গতিতে কিচেনে ঢুকে কোনো কিছু ভাবার আগে সজোরে এক পানগাতে ঘুষি বসিয়ে দিল কিসের চোয়াল বরাবর। অনির্বাণ! রাধিকা আতঙ্কে ও চরম বিস্ময়ে চিৎকার করে উঠল। অনির্বাণের সে দামানবীয় আঘাত সহ্য করতে না পেরে কি ছিটকে গিয়ে মেঝের উপর আছড়ে পড়ল। মুখ ফেটে ততক্ষণে রক্তের লাল ধারা গড়িয়ে পড়ছে।
কিন্তু অনির্বাণের ভেতরে জানোয়ারটা তখনও শান্ত হয়নি। সে মেঝেতে পড়ে থাকা কিসকে কলা ধরে টেনে তুলে আবারও মারতে উদ্যত হতে রাধিকা বিদ্যুৎ বেগে মাঝখানে এসে অনির্বাণের বলিষ্ঠ হাতটা খপ করে ধরে ফেলল। কিসের সামনে এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে রাধিকা বাঘিনীর মতো গর্জে উঠল। আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? নিজেকে ভাবেন কি আপনি? এখানে পেয়েছেনটা কি? অনির্বাণ রাগে কাঁপতে কাঁপতে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করলো। তার চোখ দুটো আবার সেই খুনে লাল বর্ণ ধারণ করেছে। সে চিৎকার করে বলল, ছাড়াও আমাকে রাধিকা। আজ আমি এই চোখরার হাত ভেঙে গুঁড়ো করে দেব। কোন সাহসে ও তোমাকে টাচ করে? ও জানে না তুমি কার। আমি ওকে জ্যান্ত ছাড়বো না। ওর অধিকার আছে। রাধিকা অনির্বাণের চেয়েও দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠল, ওর পূর্ণ অধিকার আছে আমাকে ছোঁয়ার। আর আমি নিজে ওকে সে অধিকার দিয়েছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়েও করব। আমাদের মাঝখানে নাক গলানো আপনি কে শুনি? অনির্বাণের হাতে সমস্ত শক্তি যেন এক মুহূর্তে উবে গেল। সে স্তব্ধ হয়ে থমকে গেল। এক অবর্ণীয় ধাক্কা খেয়ে তার মুখ থেকে শুধু একটা শব্দ বের হলো, বিয়ে। হ্যাঁ, বিয়ে। রাধিকা নিজের কাঁপতে থাকা কণ্ঠস্বরকে যতটা সম্ভব শক্ত করে বলল, আর ঠিক 1 মাস পর আমি আর কিস বিয়ে করছি। সামাজিক আর আইনিভাবে বিয়ে করব। তাই দয়া করে আমাদের জীবন থেকে দূরে হয়ে যান। আমাদের শান্তিতে বাঁচতে দিন। কথাগুলো একটানা বলে ফেলার পর ওজনের তীব্রতা যেন রাধিকা নিজে সহ্য করতে পারল না। তার বুকটা হাঁপড়ের মতো উঠানামা করতে লাগলো। সে হাঁপাচ্ছিল। অনির্বাণ যেন এই প্রথম কথা বলার ভাষা হারিয়ে ফেললো। তার চারপাশে চেনা জগৎটা যেন তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে এক প্রকার অবশ্যই কাঁপা কাঁপা হাত বাড়িয়ে রাধিকার হাতটা একটু ছুঁতে চাইল, কিন্তু সে রাধিকার ত্বক স্পর্শ করার আগে কিস মাঝখান থেকে অনির্বাণে সে হাতটা শক্ত করে চেপে ধরল। কিস নিজের ঠোঁটে রক্ত মুছে অনির্বাণের চোখের দিকে তাকে কঠিন গলায় বলল, আপনাকে বড় মনে করে এতক্ষণে আমি কিছু বলিনি, কিন্তু তার মানে এই নয় যে আপনি বারবার পার পেয়ে যাবেন আর একটা বারও ওনাকে টাচ করার চেষ্টা করবেন না। নিজের সীমানার মধ্যে থাকুন। অনির্বাণ যেন এক জীবন্ত পাথরের মূর্তিতে পরিণত হলো। তার চোখের দৃষ্টি ক্রমশ গোলাটে হয়ে আসছিল। বুকে ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছিল এক অন্তহীন শূন্যতায়। সে এক বিন্দু নড়ল না। বিষাদ সিন্দুর মতো চোখ দুটো নিয়ে শেষবারের মতো রাধিকার দিকে তাকালো। ভাঙা খসখসে গলায় প্রশ্ন করলো, তুমি সত্যি চাও আমি চলে যাই রাধিকা? রাধিকা নিজের নখগুলো হাতের তালুতে জোরে চেপে ধরল, যাতে চোখে জলটা আটকে রাখা যায়। অনির্বাণের ওই যন্ত্রণাদগ্ধ চোখের দিকে সোজাসুজি তাকিয়ে সে নির্দয়ভাবে বলল, হ্যাঁ, আমি চাই আপনি চলে যান এখনই। এই মুহূর্ত থেকে, আমার চারপাশ থেকে, আমার জীবন থেকে চিরতরে বিদায় নিন। আমাকে আমার মতো থাকতে দিন। অনির্বাণ দীর্ঘ কয়েক সেকেন্ড রাধিকার মুখের দিকে তাকিয়ে রইল, যেন সে সেখানে কোনো মিথ্যের আভাস খুঁজছিল। কিন্তু রাধিকার পাথরের মুখ দেখে সে এক ম্লান প্রাণহীন হাসি আসলো। ঠিক আছে, তোমাকে আর কোনোদিন জ্বালাবো না। বলতে বলতে অনির্বাণ ধীর পায়ে উল্টো অভিমুখে পিছুয়ে যেতে লাগলো। তার অবশ শরীরটা একসময় লিভিং রুমের দেয়ালের সাথে সজোরে বাড়ি খেল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে রোবটের মতো হেঁটে প্রধান দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। খানিক বাদে দরজার ওপাশে ভারী একটা ধপ করে শব্দ হতে রাধিকার ভেতরে সেই শক্ত দেওয়ালটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। দুই হাতে নিজের মুখটা চেপে ধরে সে কিচেনের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। কিস দ্রুত এগিয়ে এসে রাধিকার কাঠটা জড়িয়ে ধরল। সিনিয়র, নিজেকে সামলান। কিন্তু রাধিকা আজ আর কোনো বাঁধন মানল না। নিজের শরীরে অবশিষ্ট সবটুকু শক্তি দিয়ে সে চিৎকার করে ডুকরে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা আর্তনাদে পুরো অ্যাপার্টমেন্টের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। কিস রাধিকাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। রাধিকা কিসের কলারটা খামচে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সবসময় আমি কেন কিস? ভগবান কেন সবসময় আমার বেলাতে এমন করে? আমার ভালোবাসা খাতায় কেন একটা বারের জন্য প্রাপ্তি শব্দটা লেখা হলো না? কেন আমার বেলায় সব শূন্যতা? কেন আমি সবসময় আমি সর্বহারা হব? কেন আমি? কেন? কিস রাধিকাকে আরো নিবিড়ভাবে নিজের বুকের মধ্যে পিষে ধরলো। রাধিকার এই আকাশ ভাঙা কান্না আর বুক ছেড়ে বেরিয়ে আসা হাহাকার দেখে কিসের নিজের চোখ দুটো জলে ভরে এলো। 10 দিন কেটে গেছে। এই দিনগুলোতে কি যেন এক সম্পূর্ণ অচেনা রাধিকাকে দেখছে, যে রাধিকার ঠোঁটে সবসময় একটা আলতো শাসনের রেশ আর চোখে বুদ্ধির তৃপ্ত থাকতো। সে আজ একদম নিথর নিস্তব্ধ। একটা কথাও যেন তার মুখ থেকে বের হতে চায় না। বড় বড় দুটো চোখ সবসময় এক অদ্ভুত শূন্যতায় স্থির হয়ে থাকে, যেন সেখানে সব অনুভূতির চিরতরে মৃত্যু ঘটেছে। রোজ সকালে সে ঠিক সময়ে হাসপাতালে আসে। একটানা রোবটের মতো রোগী দেখে যায়। না আছে কোনো ক্লান্তি, না আছে কোনো প্রাণ স্পন্দন। সে অভিশপ্ত সকালটার পর রাধিকার ভেতরে আসল মানুষটা যেন কোথায় হারিয়ে গেছে। কিস এখনো বিস্তারিত জানে না অনির্বাণ আর রাধিকার অতীতের গল্পটা কি, তবে সে নিজের চোখে দেখেছে। আর এটুকু অন্তত খুব ভালো করে বুঝতে পেরেছে যে রাধিকা অনির্বাণকে নিজের জীবনের চেয়েও বেশি অসম্ভব ভালোবাসে। কিন্তু তার মনে একটাই প্রশ্ন বারবার হাতুড়ি পেটাচ্ছে, যদি এতই গভীর ভালোবাসা থাকে
তবে কেন রাধিকা অনিবারকে নিজের হাতে এমন নির্মমভাবে দূরে সরিয়ে দিল? কেন নিজেকে আর ওই মানুষটাকে এভাবে জ্যান্ত পুড়িয়ে মারছে সে? এর পিছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? সেদিন রাধিকাকে কি শুধু এতটুকু জানিয়েছে যে অনির্বাণকে তাদের সম্পর্ক ব্যাপারে জানিয়ে তার কাছ থেকে দূরে সরে দিতে, ব্যাস আর কিছু নয়। কিস গত কয়েকদিনে বেশ কয়েকবার চেষ্টা করেছে অনির্বাণের সাথে যোগাযোগ করা, কিন্তু হাসপাতালে রেজিস্ট্রেশন ফাইল ঘেঁটেও সে অনির্বাণের কোনো ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার পায়নি। যা আছে তা কেবল অনির্বাণের বাবার অফিসের নাম্বার। দিন কয়েক আগে অনেক সাহস সঞ্চয় করে কিস রাধিকাকে জিজ্ঞেসও করেছিল, আচ্ছা সিনিয়র, অনির্বাণ স্যারের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কাছে? রাধিকা যখন পাথরের চোখে ওর দিকে তাকালো, কিস তখন আমতা আমতা করে পরিস্থিতি সামাল দিতে বলেছিল, হ্যাঁ হ্যাঁ, না মানে এমনি জিজ্ঞেস করেছিলাম, জানতে চাচ্ছিলাম উনি কোন জিমে যান। উদ্দিনের ঘুষিটা কিন্তু মারাত্মক পাওয়ারফুল ছিল বস। আজকাল কিস রাধিকার এই মৃতদেহের মতো চেহারাটার দিকে তাকাতে পারে না। রাধিকার এই বুক ফাটা নীরব কষ্ট কিসের চেনা ছটফটে মনটাকে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে দেয়। রাধিকার পার্সোনাল কেবিনের সোফাটায় শুয়ে শুয়ে এসব চিন্তাই করছিল কিস। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়লো। ভেতরে ঢুকলো রিয়া, তার হাতে একটা কুচকুচে কালো রঙের ফাইল। কিসকে দেখে রিয়া একটু হেসে বলল, ডক্টর রাধিকা কোথায়? কিস উঠে বসে বলল, সিনিয়র রাউন্ডে গেছেন। কেন বলো তো? রিয়া ফাইলটা দেখে দিয়ে বলল, ডক্টর দীপ্ত এই ফাইলটা রাধিকা ম্যামের হাতে জরুরি ভিত্তিতে দিতে বলেছেন। কিস হাত বাড়িয়ে বলল, ঠিক আছে আমাকে দাও, সিনিয়র আসলে আমি ওনাকে হ্যান্ডওভার করে দিব। রিয়া ফাইলটি ধরে রেখে সতর্ক গলায় বলল, এটা কিন্তু অত্যন্ত কনফিডেন্সিয়াল রিপোর্ট। ডক্টর দীপ্ত বলেছেন এটা শুধু রাধিকা মেমোরি দেখার কথা। কিছু একটু বিরক্তিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ শুনেছি, ফাইলটা আমি আস্ত গিলে ফেলবো না, রেখে যাও। রিয়া ফাইলটা টেবিলের উপর রেখে চলে গেল। কথাই বলে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ একটু বেশিই থাকে। আর কিস তো অন্য জাতের মানুষ, তার কৌতূহল যেন আরো 4 গুণ বেড়ে গেল। সে টেবিলের উপর রাখা কালো ফাইলটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার ভেতরের ডাক্তার মনটা ছটফট করে উঠল। কিস বিড়বিড় করে বলল, আমি তো ফাইলটা টাচ করিনি, ফাইলটি আমাকে ডাকছে। অবশেষে কৌতূহলের কাছে হেরে গিয়ে কিস ফাইলের প্রথম পাতাটা উল্টালো, কিন্তু পাতাটা উল্টানোর সাথে সাথে তার পুরো শরীর বরফের মতো জমে গেল। পা দুটো কাঁপতে লাগলো থরথর করে। ফাইলে বড় বড় অক্ষরে লেখা, রিপোর্টের প্রতিটা লাইন সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তার চোখের সামনে যেন পুরো আকাশটা ভেঙে পড়লো। হাত থেকে ফাইলটা মেঝেতে ছিটকে পড়লো। আর কিস এক মুহূর্ত দেরি না করে কেবিন থেকে পাগলের মতো দৌড়ে বের হলো। তার মাথায় তখন হ্যামারের মতো একটা মাত্র ডাক্তারের টার্ম ক্রমাগত ঘুরপাক খাচ্ছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। কিসের বুঝতে আর বাকি রইল না কেন রাধিকা নিজের হাতে নিজের ভালোবাসাকে খুন করেছে। তার হাতে যে আসলে সময় খুব কম। সে হন্য হয়ে পুরো হাসপাতালে রাধিকাকে খুঁজতে লাগলো। এদিকে হাসপাতালে বিশাল ছাদে এক কোণে রেলিং ধরে একাকী দাঁড়িয়ে আছে রাধিকা। আজকের আকাশটা বড্ড মেঘলা থমথমে। ধোয়াটে মেঘেদের দেখে মনে হচ্ছে আজ যেন আকাশের মনটা ভীষণ খারাপ। যে কোনো সময় সেও রাধিকার মতো ডুকরে কেঁদে উঠবে। হঠাৎ রাধিকার নিজের ভেতরে কেমন একটা অস্বস্তি বোধ হলো। বুকের ভেতর থেকে একটা দমকা কাশি আসছে। সে নিজের অজান্তে ঠোঁটে হাত দিল। হাতটা চোখের সামনে আনতে তার ঠোঁটের কোণে এক টুকরো বিষাদ মাখা হাসি ফুটে উঠলো। হাতের তালে তো লেগে আছে তাজা লাল রক্ত। তার হৃদস্পন্দনে সেই মরণ ব্যাধি এবার তার অস্তিত্বকে গ্রাস করতে শুরু করেছে। রাধিকা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আর কটা দিন অনির্বাণ, তারপর তোমার রাধা চিরতরে হারিয়ে যাবে। ঠিক তখনই পিছন থেকে এক কাঁপা কাঁপা কণ্ঠস্বর ভেসে উঠল, সিনিয়র। রাধিকা চমকে উঠে হাত থেকে রক্তটুকু মোছারও সুযোগ পেল না। পিছনে ফিরল, দেখলো ছাদের দরজায় দাঁড়িয়ে আছে কিস। ওর দুই চোখ আতঙ্কে ও কান্নায় লাল হয়ে আছে। হাসপাতালের ছাদের এক কোণে কংক্রিটের উপরই বসে পড়েছে রাধিকা আর কিস। রাধিকা উদাস চোখে তাকিয়ে আছে ওই মেঘলা আকাশের দিকে। আর তার ঠিক পাশেই বসে কিস অনবরত নাক টানছে। সেই কখন থেকে ছেলেটা ফ্যাসফ্যাস করে কেঁদে চলেছে, তার কোনো থামাথামি নেই। রাধিকা একসময় বেশ বিরক্ত হয়ে ওর দিকে তাকালো, কিছুটা ধমকে সুরে বলল, এমন টিনেজ মেয়েদের মতো ফ্যাসফ্যাস করে কাদা বন্ধ করো তো কিস। কিস চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় বলল, আপনি এটা কি করে করতে পারলেন সিনিয়র? এত বড় একটা রোগ অথচ কাউকে কিচ্ছু জানাননি, আপনি আমাকেও বললেননি। এতখানি পর হয়ে গিয়েছি আমি আপনার কাছে। রাধিকা মাথা ঘুরে ছেলেটার দিকে তাকালো। যে ছেলেটা সারাদিন ফাজলামো আর দুষ্টামি করে বেড়ায়, সে আজ রাধিকা মরমভেদী কথা শুনে বাচ্চাদের মতো ডুকরে কাঁদছে। রাধিকার চোখে এক চিলতে ম্লান মায়া ফুটে উঠল। সে আবার আকাশের দিকে তাকে শান্ত গলায় বলল, দুঃখ কখনো শেয়ার করতে নেই কিস, ওটা নিজের মনের একদম গভীর কোণে আটকে রাখতে হয়। কষ্ট জিনিসটা একটা মারাত্মক ভাইরাসের মতো, একজন থেকে অন্যজনে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই যে দেখো, আমার রোগের কথা শুনে তুমি এখন কেমন পাগলের মতো কান্না করছো। কিস নিজের শার্টের হাতা দিয়ে জোর করে চোখের পানি মুছলো। তারপর আকুল হয়ে বলল, কিন্তু আপনি চিকিৎসা কেন করাচ্ছেন না? কেন এভাবে হাত গুটিয়ে বসে আছেন? রাধিকা একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে হাসলো। আমি বর্তমানে এমন একটা স্টেজে পৌঁছে গিয়েছি
কি যেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় নেই। এই ইনফেকশন আমার হার্টকে, আমার পুরো শরীরকে ভেতরে ভেতরে ঝাঁঝা করে দিয়েছে। আপনি ভুল বলছেন। কিশফা চেঁচিয়ে উঠল। আমরা অনেক বড় কোনো কার্ডিওথোরাসিস সার্জন বা স্পেশালিস্টের কাছে যাব। কোনো না কোনো চিকিৎসা তো অবশ্যই আছে এই দুনিয়ায়। রাধিকা মাথা নাড়ল। লাভ নেই কিস, কোনো ডাক্তারই এই লাস্ট স্টেজে এসে এত দ্রুত রিস্ক নিতে চাইছেন না মানে? কিসের চোখে এবার রাগের আগুন। আমি সবগুলোর নামে মেডিকেল নেগলিজেন্সের মামলা করে দিব। চলুন, আমি আপনাকে আশ্রম নিয়ে যাব, উন্নত চিকিৎসা করাবো। আমি একদম আগের মতো ঠিক হয়ে যাবেন, তারপর আমাকে আবার আগের মতো বকা দিবেন। প্লিজ সিনিয়র, চলুন। রাধিকা অপলক দৃষ্টিতে কিসের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটা তার রক্তের কেউ নয়, কোনো আত্মীয় নয়, অথচ তার জীবনের শেষ মুহূর্তের কথা শুনে ছেলেটা কতটা বেকুল হয়ে উঠেছে। হুট করে রাধিকা একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আচ্ছা কিস, আমি মারা গেলে তুমি কি খুব কান্না করবে? কিস রাধিকার এই আকস্মিক প্রশ্নে পুরো থমকে গেল। তার কথা বলার শক্তি যেন হারিয়ে গেল। রাধিকা মৃদু এসে বলতে লাগলো, আমার না মাঝে মাঝে মনে হয় আমি মারা গেলে বোধহয় কেউ কান্না করবে না। এই পৃথিবীতে কারো কিচ্ছু যায় আসবে না আমি না থাকলে। কিন্তু আমার বড্ড ইচ্ছে করে কিস আমি মারা গেলে অন্তত কি একজন আমার জন্য মন থেকে কাঁদুক। তুমি আমার জন্য কাঁদবে তো? কি হতভম্বের মতো রাধিকা মলিন মুখের দিকে তাকিয়ে রইল। বুকটা ফেটে এক তীব্র কান্না দলা পাকিয়ে এলো তার গলার কাছে। সে মাথা নেড়ে বলল, আপনি প্লিজ এসব আজেবাজে কথা বলবেন না সিনিয়র। আপনি ঠিক হয়ে যাবেন। আর আপনি এই কারণেই অনির্বাণ স্যারকে ওভাবে নিজের থেকে দূরে সরে দিয়েছেন, তাই না? অনির্বাণ নামটা শুনতেই রাধিকা চোখের কোণে জমা জলটুকু গড়িয়ে পড়ল। সে আবার ওই ধূসর মেঘলা আকাশের দিকে তাকালো। খুব নরম গলায় সে বলল, কিস, আমি ওকে সুখী দেখতে চাই। আমি চাই ওর জীবনে এগিয়ে যাক, ওর একটা সুন্দর সংসার হোক, ও নিজের জীবনে অনেক খুশি থাকুক, যা আমি ওর পাশে থাকলে কোনোদিন সম্ভব হবে না। ও হয়তো এখন সাময়িকভাবে আমার উপর রাগ করে আছে, খুব কষ্টে আছে, তবে একবার ও এই ধাক্কাটা কাটিয়ে এগিয়ে যেতে পারলে অনেক সুখী থাকবে। আমার অনির্বাণ শুধু সুখ ডিজার্ভ করে, কিছু দুঃখ নয়। রাধিকা একটু থামলো। তার চোখের সামনে যেন অনির্বাণের সে তামাটে মুখ আর তীব্র অধিকারবোধ ভরা চোখ দুটো ভেসে উঠলো। সে ম্লান হেসে বলল, জানো কিস, আমি কত স্বপ্ন দেখতাম। আমি চাইতাম আমার আর আমার অনির্বাণের একটা সুন্দর ছোট্ট গোছানো সংসার হবে। আমরা দুজনে অনেক সুখে থাকবো। কিন্তু আমার পোড়া ভাগ্যে ঈশ্বর তা লেখেননি। তাই আমি নিজে থেকে নিজেকে ওর জীবন থেকে সরিয়ে নিয়েছি। যদি আজ আমার সাথে থাকতো কিস, তবে আমি এই পৃথিবীর সবকিছু, আমার স্বপ্ন, স্মৃতি, এমনকি নিজের ছায়াটুকু বেঁচে দিয়ে ওর কাছে ছুটে যেতাম। প্রতিটি শ্বাসের বিনিময়ে কিছু অতিরিক্ত আয়ু কিনে নিতাম, যেন এই নশ্বর জীবনের সীমানা ভেঙে আমি আর আমার অনির্বাণ একসাথে আরো কিছুক্ষণ, আরো কয়েকটি ভোর, আরো কিছু অমৃতময় রাত কাটাতে পারি। যেন সময়ের নিষ্ঠুর ঘড়ির কাঁটাকে থামিয়ে দিয়ে বলতে পারি, এখনো শেষ হয়নি আমাদের গল্প। এখনো অনেক তারা বাকি আছে দেখার, অনেক নীরব আলিঙ্গনে হারিয়ে যাওয়ার। আমি যদি পারতাম কিস, তবে চিরকালের জন্য বেছে দিতাম নিজেকে, শুধু তার চোখে চোখ রেখে আরেকটু বেঁচে থাকার জন্য, শুধু তার নাম ধরে ডাকতে ডাকতে এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আরো কিছু মুহূর্ত চুরি করার জন্য। রাধিকার শেষ কথাগুলো বাতাসে মিলে গেল। ছাদের উপরে তখন শুধু মেঘেদের গম্ভীর গর্জন আর এক নিঃস্ব মেয়ের নিজের ভালোবাসাকে বাঁচানোর আকুল আরতি প্রতিধ্বনিত হতে লাগলো। কিসার কোনো কথা বলতে পারলো না। কি অদ্ভুত এই ভালোবাসা! দুজন দুজনকে এত গভীরভাবে ভালোবাসি যে প্রাণের চেয়েও যেন অনেক বেশি প্রিয়। তবু তাদের মাঝে এত বিশাল বাধা, এত নিষ্ঠুর দূরত্ব, এত অটল দেওয়াল যে হাত বাড়ালো একে অপরকে ছুঁয়ে দেখতে পারে না, জ্বরে ধরতে পারি না। বুকের ভেতরে জ্বর উঠে প্রলয় সৃষ্টি হয়, চোখের কোণে জলের স্রোত বয়ে যায়। তবু ছুঁয়ে দেখার অসমাপ্ত স্বাদ মিটে না কোনোদিন। বিধাতা এত নিষ্ঠুর কেন? এত কাছে এনে দিও এত দূরে সরিয়ে রাখে কেন? দুটো হৃদয়কে এমন করে জোরে দেয়, অথচ তাদের মিলনের পথে এতগুলো কাঁটা ছড়িয়ে দেয় কেন? কি অপরাধ করেছি তারা যে এই ভালোবাসার শাস্তি হিসেবে চিরকাল অপেক্ষা আর বেদনা ভোগ করতে হবে? 2 দিন পর দমদম এয়ারপোর্টের 5 নম্বর গেটের বাইরে গুমোট গরমের মধ্যে দাঁড়িয়ে আছে কিস। আজ তার বড় বোন ইউএস থেকে ফিরছে। সেও একজন নামকরা হার্ট স্পেশালিস্ট। তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিসের এখানে অপেক্ষা কর। তবে বাকি সবার মতো কোনো বড্ডগোছের নাম লেখা বোর্ড তার হাতে নেই। সে একটা বড় পিচবোর্ডের টুকরো মার্কারি দিয়ে তেরাবারা করে লিখে এনেছে ড্যামনি। তিস্তা ওর বড় বোনের আসল নাম হলো কিসের ডিকশনারিতে সে চিরকাল ড্যামনি রয়ে গেছে। বোর্ডটা এক হাতে ধরে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো কিস। এক হাত তার গালে। চারপাশে এত চিল্লাচিল্লি, মানুষের তাড়াহুড়ো, তবুও কিসের মনটা পড়ে আছে সেই হাসপাতালের কেবিনটায়। তার মাথায় শুধু রাধিকার ওই ফ্যাকাশে রক্তের মুখটাই ঘুরছে। কি করলে মেয়েটার মুখের একটু হাসি ফোটানো যায়? কি করে ওর মনের এই পাথরটা সরানো যায়? কিস নিজের মন থেকে জানে, এই দুনিয়ায় রাধিকাকে যদি কেউ সত্যি আগলে রাখতে পারে তবে সে একমাত্র অনির্বাণ স্যার।
রাধিকাকে ভালো রাখতে হলে ওদের দুজনের দূরত্ব মেটাতেই হবে। আর এটা শুধু কিসের মন বলছে না, তার কলিজা, ফুসফুস, লিভার সহ কটা একজোটে সায় দিচ্ছে। চটাস! ভাবনার সুতোটা ছিঁড়ে গেল গালে একটা জোর চরের শব্দে। আচমকা এই চরে থতমত খেয়ে কি সামনের দিকে তাকাতেই দেখলো সামনে এসে দাঁড়িয়েছে তিস্তা। চোখে কালো চশমা, কাঁধে একটা ব্যাগ। তিস্তা চশমাটা নাক থেকে একটু নামিয়ে কিসের হাতের ওই বোর্ডের দিকে তাকালো, তারপর চোখ বড় বড় করে বলল, বাদর কোথাকার? এটা কি নাম লিখে নিয়েছিস সে শুনি? মার খাওয়ার বড্ড শখ হয়েছে না? কিস নিজের গালে হাত বুলিয়ে মুখটা কাছামুছি করে বলল, ড্যামনির বাচ্চা, প্লেন থেকে নামতে না নামতেই আমার উপর অত্যাচার শুরু করে দিলি। জানিস না আমার গালটা কত নরম? কেন হাত দিলি বলতো ছুকছুকি? তিস্তা হাত উঁচিয়ে বলল, একদম ফাজলামি করবি না, চল অনেক হয়েছে, আমার লাগেজগুলো নিয়ে গাড়ির দিকে চল। কিস তিস্তাকে উল্টো কিছু বলতে যাবে ঠিক তখনই ভিড়ের মাঝে দূর থেকে একটা চেনা চওড়া কাঁধ চোখে পড়লো। লোকটাকে দেখা মাত্রে কিসের পুরো শরীর টান টান হয়ে গেল। ভিআইপি লাউঞ্জের দিক থেকে সিকিউরিটি পার করে হনন করে হেঁটে আসছে সে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে পকেট থেকে চট করে গাড়ির চাবিটা বের করলো। তারপর সেটা তিস্তার হাতের মুঠোয় গুঁজে দিয়ে বলল, এই নে চাবি, তুই নিজে ড্রাইভ করে বাড়ি চলে যা। সাবধানে যাবে, উল্টোপাল্টা গাড়ি চালিয়ে কারো উপর তুলে দিস না আবার। বলত কথাটা শেষ করে তিস্তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিস একদরে উল্টো দিকে অর্থাৎ এয়ারপোর্টের ভিতরের দিকে ছুটতে শুরু করলো। তিস্তা হা করে চাবিটার দিকে আর ওর চলে যাওয়ার দিকে তাকে চেঁচিয়ে বলল, এই কিস, তুই ওদিকে কোথায় যাচ্ছে? কিন্তু কিস ততক্ষণে ভিড় ঠেলে অনেক দূরে চলে গেছে। তার চোখে শুধু এই একটা মানুষের উপরে স্থির। নিজের অ্যাপার্টমেন্টে আন্ডারগ্রাউন্ড পার্কিং এ গাড়িটা থামিয়ে স্টিয়ারিং হুইলের উপর মাথাটা রেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল রাধিকা। নিজে ড্রাইভ করে এসেছে সে। আজকাল সামান্য এই সল্ট লেকের রাস্তাটুকু ড্রাইভ করতে শরীরটা কেমন যেন ভেঙে আসে, বড্ড হাঁফিয়ে ওঠে সে। কিস থাকলে আজ কিছুতে ওকে স্টিয়ারিং এ হাত দিতে দিত না, জোর করে নিজেই পৌঁছে দিত। গাড়ি থেকে নেমে ধীর পায়ে লিফটের দিকে এগোতে এগোতে হঠাৎ ওর মনে পড়লো আজ তো তিস্তার ইউএসসি থেকে ফেরার কথা। ইস, নিজের চিন্তায় মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল কথাটা। তিস্তা ফিরে এসেছে, তার মানে আর কিছুদিন পরে অর্ঘ্য আর তিস্তার বিয়েটা হয়ে যাবে। কত ভালোবাসে ওরা দুজনকে। ভাবতে ভাবতে রাধিকা বুকের ভেতরটা এক অজানা হাহাকারে মুছলে উঠলো। সে মনে মনে ভাবলো, তার কাছে কি আর অতটা সময় আছে ওদের বিয়েতে উপস্থিত থাকতে পারবে? লিফটের দরজাটা টুং করে খুলে যেতে রাধিকা নিজের ফ্লোরে এসে নামলো। আজকাল এই নিজের বাড়িটায় ফিরতে ওর গা ছমছম করে। একাকিত্বের এই নিদারুণ কামড় আর সহ্য হয় না। কেউ নেই কোথাও, চারপাশটা শুধু নিঝুম অন্ধকার। দরজাটা খুলে ভেতরে পা রাখতে রাধিকা থমকে গেল। ঘরের চেনা খুটখুটে অন্ধকারের বদলে আজ পুরো ড্রয়িং রুম আলোয় ঝলমল করছে, আর বাতাসে ভেসে আছে চমৎকার সুস্বাদু রান্নার সুবাস। রাধিকা অবাক হয়ে কয়েক পা এগোতে কিচেন কাম ডাইনিং এরিয়ার দিকে চোখ পড়লো ওর। আর সেখানে যা দেখলো তাতে ওর হাতের গাড়ির চাবির তোড়াটা মেঝেতে পড়ে যাওয়ার উপক্রম হলো। সামনে দাঁড়িয়ে খোদ অনির্বাণ, পরনে একটা কিচেন অ্যাপ্রন, খুব মনোযোগ দিয়ে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে সে। রাধিকা কয়েক সেকেন্ড চোখ পিটপিট করে তাকালো। তার মনে হলো সে বোধহয় কোনো হ্যালোসিনেশন দেখছে। জ্যান্ত অনির্বাণ তার ঘরে আসবে কি করে? ঠিক তখনই অনির্বাণ টেবিল থেকে মুখ তুলে রাধিকার দিকে তাকালো। এসে গিয়েছ? আজকে দিনটা কেমন কাটলো তোমার? রাধিকা পাথরের মতো দাঁড়িয়ে রইল। অনির্বাণ আবারও সহজ ভঙ্গিতে বলল, দাঁড়িয়ে আছো কেন? যাও চট করে ফ্রেশ হয়ে নাও, দুজনে একসাথে ডিনার করবো। আজ বড্ড খিদে পেয়েছে আমার। রাধিকা নিজের অবশ হয়ে যাওয়া গলাটা কোনো মতো টেনে বের করে বলল, আপনি আপনি আমার বাড়িতে কি করছেন অনির্বাণ? অনির্বাণ ডিশটা টেবিলে নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়ালো। ওর চোখে কোনো রাগ নেই, আছে শুধু এক অদ্ভুত শান্ত মায়া। সে শান্ত গলায় বলল, নিজের ভালোবাসা মানুষের বাড়িতে থাকবো না তো আর কোথায় থাকবো রাধা? রাধিকা এবার একটু শক্ত হওয়ার চেষ্টা করলো। বুকের ভেতরে কাপড়টা লুকিয়ে রুক্ষ গলায় বলল, আপনি আবার এসে পাগলামি শুরু করেছেন। আমি আপনাকে কতবার বলবো যে আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর আপনি কেন বারবার আমার জীবনে ফিরে আসছেন? অনিবার এবার ডাইনিং টেবিলটা ছেড়ে ধীর পায়ে রাধিকার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। ওর সেই তীক্ষ্ণ চোখ দুটো দিয়ে রাধিকার ফ্যাকাশে মুখটা মেপে নিয়ে বলল, আর কত মিথ্যে বলবো রাধা? আমি কি তোমাকে বড্ড বেশি জ্বালাতন করছি? আমাকে নিজের জীবন থেকে দূরে সরাতে কি তোমাকে এত বড় বড় মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে? আমি কোনো মিথ্যে বলছি না। রাধিকা এবার প্রায় চেঁচিয়ে উঠল। সে এত জোরে, এত মরিয়া হয়ে কথাটা বলল যেন অনির্বাণকে বিশ্বাস করানোর চেয়ে সে নিজের মনকে বেশি প্রমাণ করতে চাইছে যে সে মিথ্যে বলছে না। অনির্বাণ রাধিকার এই ছটপটানি দেখে একটু রাগলো না, বরং ওর ঠোঁটের কোনো একটা বিষাদ মাখা শান্ত হাসি ফুটে উঠল। সে নিঃশব্দে টেবিলের দিকে পিছিয়ে গেল। তারপর সেখান থেকে একটা কুচকুচে কালো রঙের ফাইল হাতে তুলে নিল। ফাইলটা রাধিকার চোখের সামনে বাড়িয়ে দিয়ে অনির্বাণ ফিসফিস করে বলল, ওই জন্যই তো তুমি আমাকে ওভাবে তাড়িয়ে দিলে, তাই না রাধা? ফাইলের উপর বড় বড় অক্ষরে লেখা,
হাসপাতালে সেই লোক আর ডক্টর দীপ্তন নামটা দেখা মাত্র রাধিকার পায়ের তলার মাটি যেন এক নিমিষে সরে গেল। অর্ধেক খোলা ওই কালো ফাইলটার দিকে তাকে রাধিকার মুখে সবটুকু রং যেন এক নিমিষে মুছে গেল। সে কয়েক পা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নেড়ে অস্পষ্ট স্বরে বলতে চাইল, না না অনির্বাণ, এমনটা নয়, আপনি যা ভাবছেন। কিন্তু কথাগুলো শেষ করার মতো বুকে আর কোনো বাতাস ছিল না তার। অবাধ্য উষ্ঠাধর তীব্র যন্ত্রণায় কাঁপতে লাগলো তার চোখের কোণ বেয়ে নামলো নোনা জলের এক অবিচল ধারা। এতদিনের চেনা সেই পাথরের দেওয়ালটা তাসে ঘরের মতো ভেঙে গুঁড়ো হয়ে গেল। অনির্বাণ আর এক মুহূর্ত দূরত্ব রাখলো না। সে নিজের দীর্ঘদিনের সমস্ত দূরত্ব এক ঝটকায় মুছে দিয়ে রাধিকাকে নিজের চওড়া বুকের মধ্যে টেনে নিল। ওই একটা চেনা উষ্ণতার ছোঁয়া পাওয়া মাত্রই রাধিকা নিজেকে ধরে রাখতে পারল না। অনির্বাণের শার্টের কলারটা দুই হাতে খামচে ধরে সে হু হু করে কেঁদে উঠল। তার এতদিনে জমে থাকা সমস্ত একাকিত্ব, কান্নার, মৃত্যুর হিমশীতল আতঙ্ক একাকার হয়ে অনির্বাণের বুকে আসতে পড়ল। অনির্বাণ তাকে আরো নিবিড়ভাবে নিজের পাঁজরের সাথে পিষে ধরল, যেন এই বাঁধন আলগা হলে নিয়তি তার রাধিকাকে চুরি করে নিয়ে যাবে। রাধিকার চুলে নিজের মুখ গুজে দিয়ে অনির্বাণ এক অদ্ভুত শান্ত কিন্তু অতলান্ত গভীর গলায় বলতে লাগলো, তুমি ভাবলে কি করে রাধা যে একটা সামান্য মরণব্যাধি আমাকে তোমার থেকে আলাদা করে দিবে? তুমি যদি আর মাত্র একটা দিনও এই পৃথিবীতে শ্বাস নাও, তবে সে একটা দিনও তোমাকে আমার হয়ে থাকতে হবে। আমার বুকে মাথা রেখে তোমাকে শেষ নিঃশ্বাসটা ছাড়তে হবে। অনির্বাণ রাধিকার চোখের জলে ভেজা মুখটা পরম যত্নে নিজের দুহাতে তালুতে তুলে ধরলো ও চোখের জলগুলো নিজের আঙ্গুল দিয়ে মুছে দিয়ে গাঢ় স্বরে বলল, আমি হয়তো তোমাকে আমার ভালোবাসার গভীরতা কোনোদিন বোঝাতে পারিনি রাধা। আমার হয়তো কোথাও কোনো বড় খামতি ছিল, যার জন্য তোমার মনে হয়েছে এই বিপদে আমি তোমাকে একা ফেলে পালিয়ে যাব। এই ব্যর্থতার আফসোস বোধ হয় আমার সারাটা জীবন থেকে যাবে। কিন্তু তুমি আমার ভালোবাসাকে এতটা সস্তা ভাবলে কি করে? সে রাধিকা কম্পিত কপালে নিজের ঠোঁট ঠেকিয়ে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর চোখ বুজে ধীর হয়ে বলল, আমার ভালোবাসা এতটা দুর্বল বা ঠুনকো নয় রাধা, যে সে নিয়তির একটুখানি ভয় দেখে কেউ আমাকে তোমার থেকে বিচ্যুত করে দিবে। যে ঈশ্বর তোমার কপালে এই অসুখটা লিখেছেন, তাকেও আজ আমার এই জেদি ভালোবাসার মুখোমুখি দাঁড়াতে হবে। মরতে যদি হয় তবে আমরা দুজনে একসাথে মরবো, কিন্তু জিতে যদি ফিরতে হয় তবে তোমাকে আমার হাত ধরে এই নরক পার হতে হবে। আমি তোমাকে কোথাও যেতে দেব না রাধা, কোথাও না। রাধিকা আর কোনো কথা বলতে পারলো না। তার সমস্ত কথা যেন এই মুহূর্তে চোখে জল আর গভীর এক আত্মসমর্পণের রূপ নিয়েছে। সে নিজের অবশিষ্ট সবটুকু শক্তি দিয়ে অনির্বাণকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। অনির্বাণ আলতো করে রাধিকাকে নিজের দুই বাহুর বন্ধনে পুরো এক ঝটকায় কোলে তুলে নিল। তারপর ধীর পায়ে হেঁটে গিয়ে লিভিং রুমের সেই চেনা সোফাটায় বসলো ওকে নিয়ে। সোফায় বসার পরও রাধিকা অনির্বাণের বুক থেকে এক চুলও সরল না, বরং আরো শক্ত করে খামচে ধরল ওর শার্ট। যেন এই চওড়া বুকটাই তার দুনিয়ার সবচেয়ে নিরাপদ আশ্রয়। অনির্বাণের গলার কাছে মুখ লুকিয়ে রাধিকা অষ্টুজ্জ্বল কণ্ঠে ভাঙা ভাঙা গলায় কিছু বলতে চাইল, তবে অনির্বাণ ফিসফিস করে বলল, হাস, নো এক্সপ্লেনেশন, নো জাস্টিফিকেশন, জাস্ট গিভ মি দোজ টু ওয়ার্ডস, দ্য ওয়ার্ডস দ্যাট হ্যাড বিন হন্টিং মাই সাইলেন্স, দ্য ওয়ার্ডস I've been bleeding for all these days। কথাগুলো রাধিকার বুকটা আবার কাঁপিয়ে দিল। অনির্বাণ নিজের সমস্ত সত্তা দিয়ে রাধিকার মনে ভেতরে সে আকুলতাটুকু অনুভব করতে পারলো। সে পরম মমতে রাধিকার রেশমি চুলে নিজের মুখ গুজলো। তার হাতটা এক আলতো করে রাধিকার কাঁপতে থাকা হাতটাকে নিজের মুঠোয় পুরে নিল। আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে দিয়ে অনির্বাণ রাধিকার চোখের কোণে, গালে আর ঠোঁটে গভীর ভালোবাসার পরশ এঁকে দিল। সেই চুম্বনে কোনো তাড়া ছিল না, ছিল শুধু সারা জীবন আগলে রাখার এক অলিখিত অঙ্গীকার। চুম্বনে সেই মায়াবী রেশটুকু ধরে রেখে অনির্বাণ রাধিকার কানের কাছে নিজের ঠোঁট ঠেকে আকুল স্বরে বলল, সে ইট রুহুম, হাউ লং উইল ইউ মেক মি সাফার? রাধিকা অনির্বাণের চোখের দিকে তাকালো। সে চোখে আজ আর কোনো লুকোচুপি নেই, কোনো মিথ্যে অভিনয়ের দেওয়াল নেই। সে অনির্বাণের গাল দুটো নিজের দুহাতে জড়িয়ে ধরে জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলল, আই লাভ ইউ অনির্বাণ। রাধিকার ঠোঁট থেকে ঝরে পড়া সেই তিনটি শব্দ যেন অনির্বাণের শিরায় শিরায় আগুনের মতো ঝরিয়ে পড়ল। এতদিনে জমানো সমস্ত যন্ত্রণা আর সংযম এক লহমায় ছাই হয়ে গেল। অনির্বাণ আর একটা মুহূর্ত অপচয় করল না। এক বুক বন্য তৃষ্ণা আর তীব্র অধিকারবোধ নিয়ে সে তার ঠোঁট ডুবিয়ে দিল রাধিকার নরম কাঁপতে থাকা উষ্টা ধরে। আচমকা এই অতর্কিত গভীর আর ভেজা ছয় রাধিকা প্রথমে শিহরে উঠে থমকে গেল। তার মেরুদণ্ড বেয়ে এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। চোখের পাতা দুটো অবশ্যই বুঝে এলো, কিন্তু সেই জড়তা স্রেফ কয়েক সেকেন্ডে। পরক্ষণেই ভেতরে সবটুকু আড়াল ভেঙে চুরমার হয়ে গেল। রাধিকা তার নিজের অবাধ্য
ঠোঁট দুটো পুরোপুরি মেলে ধরলো অনির্বাণের কাছে। সে নিজের দু হাতের আঙুলগুলো অনির্বাণের চুলে শক্ত করে বিলি কেটে ও চড়া ঘাটটা খামচে ধরে এই মাতাল কামড়ের সাথে তাল মেলালো। এতদিনে বিরহ, কান্নার মৃত্যুর হিমশীতল ভয় এই একটিমাত্র চুম্বনের আগুনে গলে জল হয়ে গেল। রাধিকার এই অবদ্ধ সমর্পণ আর উষ্ণ সারা পাওয়া মাত্রই অনির্বাণ পুরোপুরি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সেজন্য একেবারে বেসামাল উগ্র হয়ে উঠল। তার একটা শক্ত হাত রাধিকার পাতলা কোমরটা জামার উপর দিয়ে খামচে ধরে নিজের শরীরের সাথে এমনভাবে পিষে ধরল যেন দুজনের মাঝখান থেকে বাতাস যাওয়ার জায়গাটুকু অবশিষ্ট না থাকে। অন্য হাতটা রাধিকা নরম গলায় আর পিঠে স্লাইড করতে করতে ওকে আরো নিবিড়, আরো উথাল পাথাল করে নিজের ভেতরে টেনে নিতে চাইল। অনির্বাণের ঠোঁটের চাপ তখন আরো গভীর, আরো বন্য। সে রাধিকার নিচের ঠোঁটটা নিজের দাঁতের আলতো কামড়ে বন্দি করে নিতেই রাধিকার গলা দিয়ে একটু অস্ফুট তৃপ্ত আর্তনাদ বেরিয়ে এলো, যা অনির্বাণ নিজের মুখের ভিতরেই শুষে নিল। ঘর জুড়ে তখন শুধু আলোর স্বল্পতা, দুটো বেকল হৃৎপিণ্ডের তীব্র ধকধকানে আর দুটো উষ্ঠাধরের বীজে জোরালো ঘর্ষণের শব্দ। অনির্বাণের উষ্ণ দ্রুত নিঃশ্বাসগুলো রাধিকার গলায় আসতে পড়ছিল। রাধিকা নিজেকে সম্পূর্ণ সঁপে দিল অনির্বাণের এই আদিম ভালোবাসার সমুদ্রে, যেখানে তলে যাওয়া ছাড়া আর কোনো উপায় তা জানা নেই। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।